হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ডিয়ার এসএসসি 26, আজকে আমরা ক্লাস করব হচ্ছে তিনটা লেসন, বাট স্টোরি একটাই। একটা লেসন হচ্ছে আমার ইউনিট 11 লেসন 9, একটা হচ্ছে লেসন 10, একটা লেসন 11। এই তিনটা গল্প আসলে একটা ক্যারেক্টারকে কেন্দ্র করে, সেটা হচ্ছে আন্তোনিও এবং তার যে পরিণতি। এখানে তিনটা মেইন ক্যারেক্টার আমরা উল্লেখ পাইছিলাম। ফার্স্ট অফ অল উল্লেখ পাইছিলাম আমরা হচ্ছে বাসানিওর কথা, দেন হচ্ছে আন্তোনিওর কথা। ওরা দুজন ভালো ফ্রেন্ড ছিল। আরেকজন ছিল খুব দুষ্টু লোক, তাই না? খুব ক্রুকড একজন ম্যান, যিনি আসলে মানুষকে চড়া সুদে কী করতেন, লোন দিতেন। তিনি কে বলো তো? তিনি ছিলেন শায়লক। এবং আরেকটা লোক যে হচ্ছে বাসানিওর বলতে পারো প্রেমিকা, সে ছিল হচ্ছে পোর্শিয়া। এই চারটা ক্যারেক্টারকে ঘিরেই কিন্তু পুরা স্টোরিটা। অ্যান্ড ফাইনালি কোথাও কোথাও আমরা ডিউকের কথা উল্লেখ পাইছি, যিনি ছিলেন বিচারক। তো চলো আজকে এই গল্প থেকে তোমাদের শর্ট স্টোরিতে আমি আজকে যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি আর যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়াবো, এই প্রশ্নের বাইরে আসার কোনো চান্স নাই। কারণ আমরা এখানে আসলে প্রত্যেকটা ক্যারেক্টারকে, প্রত্যেকটা সিগনিফিকেন্ট ইভেন্টকে আমরা কাভার করে তারপর কিন্তু প্রশ্নগুলো সিলেক্ট করে উত্তর করার চেষ্টা করব। সো চলো তাহলে দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে ফেলি। অ্যান্ড আজকে তোমাদেরকে শেখাবো যে কীভাবে আসলে স্টোরি থেকে লিখলে তুমি ফুল মার্ক পাইতে পারবে খুব ইজিলি। সো চলো দেখি আমরা আসলে কীভাবে লেখা উচিত, প্রশ্নগুলো কেমন হয়। ফার্স্ট অফ অল আমরা চলে যাই আমাদের প্রথম প্রশ্নে। দেখো প্রথম প্রশ্নটা কি বলছিল আমাদের এখানে। প্রথম প্রশ্নটা বলছে যে তোমার হু ওয়াজ আন্তোনিও, আন্তোনিও কে ছিল। এই প্রশ্ন কিন্তু আসতে পারে ভাইয়া, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি সহজ প্রশ্ন আন্তোনিও কে ছিল, বাট অনেক সময় আমাদের কিন্তু মনে থাকে না। তারপর হোয়াট ওয়াজ হিজ সোর্স অফ ওয়েলথ, তার সম্পদের উৎস কী। কার সম্পর্কে জিজ্ঞেস করছে? আন্তোনিও কে এবং তার সম্পদের উৎস কী। দেয়ার আর টু কোয়েশ্চেন্স। তুমি যদি এই প্রশ্নটার উত্তর দিতে পারো 1 মার্ক পাবা, এই প্রশ্নটার উত্তর দিতে পারলে 1 মার্ক পাবা। তাহলে টোটাল তোমার 2 মার্কে তুমি পাবা যদি দুইটা প্রশ্ন খুব ক্লিয়ারলি উত্তর দিতে পারো। তো প্রথমে তোমাকে জিজ্ঞেস করছে হু ওয়াজ আন্তোনিও। তোমার আসলে উত্তর করার আগে তোমরা যারা এখন বাসায় বসে পড়াশোনা করতেছো, প্রস্তুতি নিচ্ছ, তখন তুমি টেক্সট বুকটা খুলে কিছু জিনিস খুঁজে বের করবা যে হু ওয়াজ আন্তোনিও, আন্তোনিও কে ছিল। টেক্সট বুকের মধ্যে দেখবা এই তথ্যগুলো সরাসরি দেওয়া আছে। ওর আন্তোনিও ওয়াজ এ ভেরি রিচ মার্চেন্ট, এরকম লেখা আছে। আমি টেক্সটের ইনফরমেশনগুলো নিয়ে আসছি তোমাদের মনে করাই দেওয়ার জন্য যে ও ছিল ভেরি রিচ মার্চেন্ট। কিছু দূর পরে গিয়ে দ্বিতীয় প্যারায় বলা আছে এ গুড অ্যান্ড কাইন্ড ম্যান। ওর যতগুলো পরিচয় আছে আন্তোনিও সবগুলো নিয়ে আসবো, তারপর নেসেসারি পার্টটুকু লিখবো, বাকিটুকু লিখবো না। হি অলওয়েজ হেল্পড দ্য পোর, সে সবসময় গরিবদেরকে হেল্প করতো। তারপরে কি বলছে? দ্য পিপল অফ ভেনিস লাভড হিম ভেরি মাচ ফর হিজ অনেস্টি অ্যান্ড কাইন্ডনেস। তাহলে অনেস্টি কাইন্ডনেসের কথা তো একবার বলছেই। তাহলে আমি পরে আগেরটা লিখবো না, এইটা লিখবো যে ভেনিসের মানুষ তাকে খুব পছন্দ করতো, তার কিসের জন্য? অনেস্টির জন্য, কাইন্ডনেসের জন্য। এইটুকু লিখবো। আর ও ছিল ভেরি রিচ একজন মার্চেন্ট। চলো এই কথাটা লিখে ফেলি, তাহলে কিন্তু আমরা ফুল মার্ক পেয়ে যাবো। আন্তোনিও ওয়াজ, এইটা হলো মনে রাখবা WH, অ্যান্ড তারপরে থাকে হচ্ছে অক্সিলারি, অ্যান্ড তারপরে থাকে সাবজেক্ট, মনে রাখবা। তাহলে সাবজেক্ট দিয়ে উত্তরটা শুরু করতে হবে। আন্তোনিও, নাও উত্তরটা কি হবে? আন্তোনিও, আন্তোনিও। তারপরে ভার্ব ছিল ওয়াজ, কে ছিল? এ ভেরি রিচ মার্চেন্ট। এটা একটু মুখস্থ করতে হবে তথ্যটা, যেহেতু তোমাদের গল্প দেওয়া থাকবে না। আন্তোনিও ওয়াজ আ ভেরি রিচ মার্চেন্ট। ওকে, মার্চেন্ট স্পেলিং যেন ভুল করো না। হ্যাঁ, ভেরি রিচ মার্চেন্ট, ঠিক আছে। এইবার এটুকু লিখলাম, ওর পরিচয় খুবই ধনী একজন ব্যবসায়ী ছিল, এটা তো হয়েই গেল। আরেকটা কথা অ্যাড করে দিতে পারি, সেটা হচ্ছে ভেনিসের মানুষ তাকে খুব পছন্দ করতো, কী কারণে, ওইটা আমরা বলে দিতে পারি। ঠিক আছে, আন্তোনিও একজন ভেরি রিচ মার্চেন্ট ছিল, ভেনিসের মানুষ। তাহলে কি বলবো? দ্য পিপল অফ ভেনিস, দ্য পিপল অফ ভেনিস, বড় হাতে লিখতে হবে যেহেতু একটা জায়গার নাম স্পেসিফিক। দ্য পিপল অফ ভেনিস লাভড হিম, হ্যাঁ, লাভড হিম ভেরি মাচ, ভেরি মাচ, তাকে খুবই ভালোবাসতো। কিসের জন্য? ফর হিজ অনেস্টি। ওকে, ফর হিজ অনেস্টি অ্যান্ড কাইন্ডনেস, তার অনেস্টি অ্যান্ড কাইন্ডনেসের জন্য সবাই তাকে ভালোবাসতো। এইটা আমার প্রথম প্রশ্নের উত্তর শেষ, যে আন্তোনিও কে ছিল। সেকেন্ড প্রশ্ন বলছে হোয়াট ওয়াজ হিজ সোর্স অফ ওয়েলথ, তার সম্পদের উৎস কী ছিল। এবার নিচের দিকে একটু যদি তুমি টেক্সটে যাও, এইরকম কিছু লাইন পাবা যে হি বট, আমি সাবজেক্ট লিখি নাই, আমি শুধু মেইন তথ্যগুলো সিলেক্ট করছি। তোমাদেরকেও পড়ার সময় এইভাবেই পড়তে হবে, সাবজেক্ট এবং অপ্রয়োজনীয় যে জিনিসগুলো আছে বাদ দিয়ে দাও, শুধু কিওয়ার্ডগুলো মনে রাখো। যেমন
তিনি কি করতেন? কিনতেন স্পাইসেস মানে মশলা কিনতেন, অ্যান্ড আদার ভ্যালুয়েবলস অন্যান্য জিনিসপত্র, অন্যান্য মূল্যবান জিনিসপত্র, আদার ভ্যালুয়েবলস ফ্রম ফরেন কান্ট্রিজ মানে হচ্ছে বিদেশ থেকে মশলা আর অন্যান্য ভ্যালুয়েবল জিনিসপত্র ক্রয় করতেন, অ্যান্ড সোল্ড দেম ইন ভেনিস এবং সেগুলোকে কী করতেন? ভেনিসে বিক্রি করতেন। এটাই ছিল মূলত ওর সম্পদের উৎস। পুরোটা খুঁজে পড়ে আমি এই তথ্যটাই পাইছি যে ওর সম্পদের উৎস কী ছিল। তাইলে এখান থেকে আমাকে সাজাতে হবে। ওকে, এখানে আমি চাইলে এখান থেকে সাজাইতে পারি যে ওর তোমার যে ওয়েলথের সোর্স ছিল হচ্ছে সোর্স ছিল ওই সকল মানি যা সে লাভ করতো এই জায়গাটা থেকে। এমনিও লেখা যায়, আবার অন্যভাবেও লেখা যায়। সেটা কি যে হি এইভাবে লিখতে পারো, হি আমরা বলতে পারি হি বট, অথবা হি হ্যাড, এটা বলতে পারি হি হ্যাড আ বিজনেস। কি ছিল? এটা আলটিমেটলি একটা বিজনেস ছিল, তাই না? হি হ্যাড আ বিজনেস অফ কিসের বিজনেস ছিল? দেখো এখানে বলছিল স্পাইসেস অ্যান্ড আদার ভ্যালুয়েবলস। ওকে, তাহলে হি হ্যাড আ বিজনেস অফ স্পাইসেস অ্যান্ড আদার ভ্যালুয়েবলস। এমনিও সাজাইতে পারি। প্রশ্নকে তুমি তোমার ইচ্ছা মতোই সাজাবা। আদার ভ্যালুয়েবলস ফ্রম, আচ্ছা, হি হ্যাড আ বিজনেস অফ স্পাইসেস অ্যান্ড আদার ভ্যালুয়েবলস। ঠিক আছে, তার ছিল বিজনেস এইগুলা বিজনেস ছিল, অ্যান্ড সেলিং দেম। ঠিক আছে, এই যে স্পাইসেস অ্যান্ড ভ্যালুয়েবলস ছিল বিজনেস, অ্যান্ড সেলিং দেম তাদেরকে বিক্রি করে সে কি করছিল? সম্পদ অর্জন করছিল, তাই না? হি আর্নড হিজ ওয়েলথ। তোমার কাছে জানতে চাইছিল উৎস কি, তুমি এভাবে লিখতে পারো। তার একটা মশলা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্রের কি ছিল? বিজনেস ছিল, এবং সেলিং দেম এবং সেগুলোকে বিক্রি করে, অ্যান্ড সেলিং দেম মানে সেগুলোকে বিক্রি করে হি আর্নড হিজ ওয়েলথ, সে তার সম্পদ অর্জন করেছিল। সোর্স কিন্তু বলা হয়ে গেল। ঠিক আছে, ওকে, তুমি আবার এইভাবে সাজাইতে পারতা খুব ইজিলি। হিজ সোর্স অফ ওয়েলথ ওয়াজ হিজ বিজনেস অফ, লিখতে পারতা বিজনেস অফ স্পাইসেস অ্যান্ড আদার ভ্যালুয়েবলস। শেষ। ওকে, এটাই তাহলে কিন্তু উত্তর হয়ে যেত। নেক্সট চলো, ওয়াই কুড নট আন্তোনিও গিভ বাসানিও দ্য মানি ডিরেক্টলি। ঘটনাটা মনে করার চেষ্টা করো। তোমাকে কিন্তু 2 থেকে 3 বার প্রশ্নটা পড়ে খুব ভালো করে বুঝতে হবে। তুমি যদি এক্স্যাক্টলি প্রশ্নটার উত্তর না দিতে পারো, যত লাইনে লেখো মার্ক কিন্তু পাবে না। সো 2 থেকে 3 বার অ্যাটলিস্ট প্রশ্নটা পড়তে হবে। ওয়াই কুড নট আন্তোনিও গিভ বাসানিও দ্য মানি, অর্থাৎ ওয়াই, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্নটা, মেইন কোয়েশ্চেনটা, যে কেন আন্তোনিও দিতে পারে নাই। কুড নট আন্তোনিও গিভ, আন্তোনিও কেন টাকা দিতে পারে নাই বাসানিওকে। কাকে? বাসানিওকে টাকাটা দিতে পারে নাই ডিরেক্টলি। কেন ডিরেক্টলি টাকা দিতে পারে না? তাহলে ঘটনাটা কি ঘটছিল? টাকাটা কি সে ডিরেক্টলি দিতে পারছিল না? কারণ বাসানিও গিয়ে আন্তোনিওর কাছে টাকা চাইছিল যে বন্ধু, আমি পর্ষিয়ার সাথে দেখা যেতে যাবো অনেক গ্র্যান্ডিওর ম্যানারে, বাট আমার কাছে আসলে এত টাকা নাই। তাহলে কি করব? তাহলে সে প্রশ্ন করছিল যে আমার এখন কি করা যায়, টাকায় আমি কেমনে ম্যানেজ করি। বন্ধুর কাছে গিয়ে ধার চাইছে। ধার চাইতে গেলে বন্ধু বলছে যে ঠিক আছে দাঁড়াও, আমি এক ব্যবস্থা করতেছি। তারপর সে শাইলকের কাছে যায়। হ্যাঁ, সো শাইলকের কাছে যায়, ধার করে দেয়, কারণ তার কাছে সেই পরিমাণ টাকা ছিল না। এবং স্পেসিফিক কারণটা যদি বলি, তোমার ওই সময় আন্তোনিওর যে জাহাজ ভর্তি স্পাইসেস, সেটা হচ্ছে তোমার জাহাজ ভর্তি জিনিসপত্র তোমার ইম্পোর্ট করার জন্য দেশের বাইরে যাইতে থাকে। এখন ওই জাহাজ ভর্তি জিনিসপত্র যদি দেশে ফিরে আসে, তারপর সেগুলো বিক্রি করবে, দেন হচ্ছে টাকা দিবে। তো এত সময় তো তার হাতে নাই, বাসানিওর হাতে। এই জন্য সে চিন্তা করছে যে আমি আসলে তো আসলে পাবোই, আমার ওই জিনিসপত্রগুলো আসলে বিক্রি করলে আমি কি করব, বিক্রি করে তোমাকে টাকাটা অন্য শাইলককে পরিশোধ করে দিব। তাহলে এখন কি করার? এখন আমি শাইলকের কাছ থেকে কিছু টাকা ধার নেই, আমি টাকাগুলো পাইলে বিক্রি করে তখন শাইলককে টাকাটা দিয়ে দিব। সো ওই ঘটনাগুলা কারণে সে আসলে ডিরেক্টলি দিতে পারে নাই। তাহলে স্পেসিফিকলি যদি বলি যে কেন হচ্ছে দিতে পারে নাই, কারণ তোমার আন্তোনিওর যেই ব্যবসার সামগ্রী এগুলো নিয়ে তার জাহাজ কোথায় ছিল? সাগরে ছিল। এই জন্য সে দিতে পারে নাই, বিক্রি করে দিত। তাহলে ওইটাই হচ্ছে আমার উত্তর। অ্যান্ড দেখবা তোমার প্যাসেজের মধ্যে এইভাবে ডিরেক্টলি বলা আছে, এই যে কোটেশন মার্ক দিয়ে আন্তোনিওর কথা, আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ মানি উইথ মি নাও, আমার কাছে এত টাকা এখন নাই। ওকে, অ্যাজ অল মাই শিপস, ঠিক আছে, যেহেতু আমার সকল শিপ হ্যাভ গান আউট ইন দ্য সি উইথ মার্চেন্ডাইজ, অর্থাৎ মালপত্র নিয়ে সাগরে গেছে। হ্যাঁ, বাট ডোন্ট ওয়ারি, কিন্তু চিন্তা করো না, মাই ফ্রেন্ড, আই উইল অ্যারেঞ্জ 3000
ডিউক্যাটস, আমি তোমার জন্য 3000 ডিউক্যাটস অ্যারেঞ্জ করব। ডিরেক্টলি দিতে পারে নাই কেন, এইটা জিজ্ঞেস করছিল, বাকি কিছু জিজ্ঞেস করে নাই। এটার উত্তর হবে হচ্ছে সাগরে গেছিল ওইটাই উত্তর হবে। ওকে, সো তুমি তাহলে এটাকে সাজাবা কিভাবে? হোয়াই দ্বারা কোয়েশ্চেন করা প্রশ্নগুলোকে উত্তর করতে হলে সাবজেক্টটা খুঁজে বার করবা। সাবজেক্ট হচ্ছে আন্তনিও, হ্যাঁ, কারণ কুড নট হচ্ছে অক্সিলারি, তাহলে আন্তনিও কুড নট গিভ বাসানিও, আন্তনিও পারেনি বাসানিওকে টাকা দিতে। দামানি ডিরেক্টলি, অর্থাৎ টাকাটা ডিরেক্টলি দিতে পারে নাই, বিকজ এমনি সাজাও না, উত্তর হয়ে যাবে। তো লেখো আন্তনিও কুড নট ছিল অক্সিলারি, নিয়ে আসতে হবে কুড নট থাকলে, হ্যাঁ। আন্তনিও কুড নট, দেখো সংক্ষেপে ছিল ওইভাবেই লিখে দাও, couldn't give Bassanio the money, বাসানিওকে the money, টাকাটা দিতে পারে নাই ডিরেক্টলি, টাকাটা ডিরেক্টলি দিতে পারে নাই। হোয়াই দিয়ে জিজ্ঞেস করছিল, তাহলে তুমি বিকজ দিয়ে শুরু করতে পারো, চাইলে সিন্স দিয়েও শুরু করতে পারো, সিন্স অথবা বিকজ, তোমার যেটা মন চায়। বাট আমি সিন্সই লিখলাম, তুমি চাইলে বিকজ দিতে পারবে, ঠিক আছে। সিন্স, যেহেতু এখানে ডিরেক্ট সেন্টেন্স ছিল, ইনডিরেক্ট বানাতে হবে, বলছে অল মাই শিপস, মানে তুমি কি বলবা? অল হিজ শিপস, কি বানাবা? সিন্স, যেহেতু অল হিজ শিপস, যেহেতু তার সবগুলা শিপস, হ্যাড গান মানে গিয়েছিল, হ্যাড গান গিয়েছিল, যেহেতু তার সকল শিপস গিয়েছিল আউট, হ্যাড গান আউট ইন দ্য সি, সাগরে গেছিল, উইথ মার্চেন্ডাইজ, ওকে, যেহেতু মার্চেন্ডাইজে গেছিল। ওকে, তোমার কোনটুকু আসলে মুখস্থ করতে হইতো ডিরেক্টলি? যেহেতু তার শিপস, all his ships had gone out in the sea with merchandise, যেহেতু মালামাল নিয়ে সাগরে তার জাহাজ গেছিল, এই জন্য সে টাকাটা ডিরেক্টলি দিতে পারে নাই। এখন এইটার পাশাপাশি একটা সাপোর্টিং সেন্টেন্স লেখা যাইতে পারে। কি লেখা যাইতে পারে? এনিওয়ে, যাই হোক, এনিওয়ে বলছিল কি জানো? ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, আই উইল অ্যারেঞ্জ 3000 tickets ফর ইউ। এনিওয়ে, ওকে, যাই হোক, কি হয়েছিল বলো তো? হি বরোড, সে কি করছিল? ধার করছিল। হি borrowed the money, যাই হোক, সে টাকাটা ধার করছিল ফ্রম শাইলক, ঠিক আছে, শাইলকের কাছে ধার করছিল টু হেল্প, কি করতে? হেল্প করতে, তাই না? টু হেল্প বাসানিও, কাকে? বাসানিওকে হেল্প করতে। এই তো হয়ে গেল। তো একটা সেন্টেন্স সাপোর্টিং লিখতে চাইলে এরকম লিখতেই পারো যে যাই হোক, সে টাকাটা ধার করছিল শাইলকের কাছ থেকে বাসানিওকে হেল্প করার জন্য পরিশেষে। এনিওয়ে ফাইনালি লিখতে পারতা, হ্যাঁ, এখানে কি লিখতে পারতে? এনিওয়ে ফাইনালি, পরিশেষে সে কি করে? সবশেষে সে কিন্তু টাকাটা ধার করে ওকে হেল্প করার জন্য। উত্তর হয়ে গেল। নেক্সট বলছে কি, হোয়াট কন্ডিশন ডিড শাইলক ইম্পোজ, শাইলক কোন কন্ডিশনটা ইম্পোজ করছিল? তোমাদের এইখান থেকে আরেকটা কথা বলে দেয়, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কত টাকা ধার চাওয়া চাই নিয়ে কথা হচ্ছিল। 3000 ডিউক্যাটস, ওকে, যেটা ছিল ওই সময়ের ভেনিসিয়ান কারেন্সি। ভেনিস যে ইতালির শহর ছিল, ওই শহরের মুদ্রা ছিল ওই সময় হচ্ছে ডিউক্যাটস, এটা কিন্তু ভুলে যাওয়া চলবে না। দেন দেখো, হোয়াট কন্ডিশন ডিড শাইলক ইম্পোজ ফর লেন্ডিং দ্য মানি, টাকা ধার দেওয়ার জন্য শাইলক কি কন্ডিশন ইম্পোজ করছিল বা আরোপ করছিল? তোমাদের এইখান থেকে একটা জিনিস শেখায়, যে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে লেন্ড আর বড় দিয়ে, দুইটা দিয়েই প্রশ্ন করতে পারে, হ্যাঁ। এইখানে মূলত তোমার টাকাটা নিচ্ছিল কে? আন্তনিও, হ্যাঁ, আন্তনিও করছিল বড়, কি করছিল? বড় করছিল বা ধার করছিল। কিন্তু টাকাটা দিচ্ছে কে? টাকাটা দিচ্ছে হচ্ছে আমাদের শাইলক, দুষ্ট লোকটা। ও হচ্ছে টাকা লেন্ড করছে, ধার দিছে, তাহলে যে দেয় সে মূলত টাকা লেন্ড দেয়, আর যে নেয় সে হচ্ছে কি করে? আন্তনিও যেমন, যে নেয় সে হলো মূলত বড় করে। এই দুইটা ওয়ার্ড যদি পেঁচাই ফেলো, প্রশ্নের উত্তর করতে গেলে কিন্তু বেশ ঝামেলায় পড়ে যেতে পারো। তো দেখো, হোয়াট ডিড শাইলক ইম্পোজ, হোয়াট কন্ডিশন, কি কন্ডিশন দিছিল, তাই না? শাইলক ইম্পোজ ফর লেন্ডিং দ্য মানি, অ্যান্ড হোয়াই ডিড আন্তনিও, কেন আন্তনিও রাজি হয়েছিল এটার জন্য?
তাহলে আগে আমার উত্তর দিতে হবে শাইলক কি কন্ডিশন প্রদান করছিল। একটু প্যাসেজটা যদি মনে করো যে একটা কন্ডিশনে দেবে, যদি টাকা দিতে দেরি করা হয় তাহলে তোমার আন্তনির শরীর থেকে এক খণ্ড মাংস কেটে নিবে। এইটা হচ্ছে কি ছিল, এ পাউন্ড অফ ফ্লেশ কেটে নিবে, এটাই ছিল মূলত কন্ডিশন। এই কন্ডিশনটাই তোমাকে লিখতে হবে। হ্যাঁ, তো চলো, শাইলক এগ্রিড টু লেন্ড হিম মানি বাট অন ওয়ান কন্ডিশন। এইটা তোমার বইয়ের মধ্যে লেখা আছে, বাট অন কন্ডিশন, একটা শর্তে দিবে। শর্তটা কি, ইফ হি ফেইলড টু রিপে দ্য মানি ইন 3 months টাইম। তোমরা যদি কেউ এইটা ডিরেক্টলি লিখতে পারো যে কয় মাসে দেওয়ার কথা ছিল এই তথ্য সহ, সে কিন্তু বেশি মার্ক পাবা, কারণ তোমার তথ্য বেশি মনে আছে। দেখো, যদি সে ফেল করে টাকাটা পুনরায় পে করতে বা ফেরত দিতে 3 মাসের মধ্যে, ঠিক আছে, ইন 3 months টাইম, 3 মাসের মধ্যে, হি উড পে এ পেনাল্টি, সে কী হবে, সে একটা পেনাল্টি বা একটা শাস্তি গ্রহণ করবে। শাস্তিটা কি, শাইলক উড কাট, শাইলক কী করবে, কেটে নেবে আ পাউন্ড অফ ফ্লেশ ফ্রম এনি পার্ট অফ আন্তনিওস বডি, আন্তনিওর শরীরের যে কোনো অংশ থেকে এক খণ্ড মাংস কেটে নিবে। এইটা ছিল শর্ত। তাহলে শর্তটা জানতে চাইছে, এই শর্তটুকু লিখে দিলেই হয়ে যায়। দেখো, শাইলক ইম্পোজ ফর কোন কন্ডিশন, শাইলক ইম্পোজ কোন কন্ডিশন। তাহলে শাইলকের তুমি এইভাবে লিখতে পারো যে শাইলক অ্যাপোস্ট্রফি এস, মানে শাইলকের কন্ডিশন, শাইলকস কন্ডিশন ওয়াজ, শর্ত ছিল ভেরি, প্রথমে একটা অ্যাডজেক্টিভ লাগাই দাও, ঠিক আছে, ওয়াজ ভেরি হিনিয়াস, মানে কি খুবই ঘৃণাজনক ছিল, বা হচ্ছে খুবই এক কথায় যেটাকে বলা যায় খুবই ঘৃণিত ছিল, খুবই হিনিয়াস ছিল, মানে খুবই ঘৃণিত ছিল। শাইলকস কন্ডিশন ওয়াজ ভেরি হিনিয়াস, এই শুধু এইটুকু লেখো, খুবই হিনিয়াস ছিল। হি সেইড দ্যাট, শাইলক বলেছিল যে, হি সেইড দ্যাট, সে বলেছিল যে, হি উড, যে আমরা সে বলেছিল যে দিয়ে কন্ডিশনটা বলতেছি, হ্যাঁ, কি বলেছিল, হি উড, সে কেটে নিবে, যেহেতু পাস্টের ব্যাপার আমরা সেইড লিখেছি, এই জন্য এখানে উড লিখতে হবে সেইড দিলে। হ্যাঁ, হি উড কাট, সে কেটে নেবে এ পাউন্ড অফ ফ্লেশ, এ পাউন্ড অফ ফ্লেশ ফ্রম এনি পার্ট অফ আন্তনিওস বডি, অর্থাৎ আন্তনিওর শরীর থেকে যে কোনো অংশ থেকে এক খণ্ড মাংস কেটে নিবে। এটা ছিল ওর কন্ডিশন। তাহলে কি কন্ডিশন প্রদান করছিল, আমার লেখা শেষ। পরে বলছে ওয়াই ডিড আন্তনিও এগ্রি, আন্তনিও কেন এগ্রি করছিল, এইটা কিন্তু তোমার দেওয়া নাই, কিন্তু মনে করো ঘটনাটা, আন্তনিও কেন এগ্রি করছিল। আন্তনিও এগ্রি করছিল, মনে করছিল যে সে শিওর ছিল যে তার এই মালগুলা তো আসতেইছে জাহাজের, এবং সে বিক্রি করে টাকাটা দিতে পারবে, এই জন্য সে হচ্ছে আন্তনিও এগ্রি করছিল। তাহলে এটা তোমার লিখতে হবে, আন্তনিও এগ্রিড, ডিড থাকলে এই ভার্বকে V2 বানাই দিবা। তাহলে আন্তনিও এগ্রিড, লেখো আন্তনিও এগ্রিড, ঠিক আছে, টু ইট, এটার সাথে এগ্রি করছিল বিকজ হি ওয়াজ শিওর দ্যাট, সে নিশ্চিত ছিল যে, ওকে, আফটার, কি নিশ্চিত ছিল, আফটার অ্যারাইভাল অফ হিজ শিপস, মানে তার শিপগুলো ফিরে আসার পরে, হি উড রিপে দ্য মানি, সে শিওর ছিল যে জাহাজগুলো ফিরে আসার পরে সে টাকাটা ব্যাক করে দিবে বা রিপে করে দিবে। এইটা ওই যে দিবে, এটাকে উড দিয়ে লিখতে হবে, কারণ এটা পাস্টের ঘটনা, তাই উড দিয়ে লিখতে হবে। ওকে, তাহলে দেখো, আফটার অ্যারাইভাল অফ হিজ শিপস, তার জাহাজগুলো ফিরে আসার পরে সে টাকাগুলো ফেরত দিয়ে দিবে। সে শিওর ছিল যে জাহাজগুলো ফিরে আসার পর সে টাকাটা রিপে করে দেবে, দ্যাটস ওয়াই সে আসলে এগ্রি হয়েছিল। দেখছো, লেখা হয়ে গেল। তো আমরা লিখেই তো দিয়েছিলাম যে বিকজ, কি কারণে, তো আমার কিন্তু উত্তর করা হয়ে গেল।
নেক্সট এই তথ্যগুলো একটু মনে রাখো ভাইয়া, যে তথ্যগুলো দাগায় দাগায় এখানে নিয়ে আসছি, এই তথ্যগুলো একটু মনে রাখো, ঘটনাগুলো একদম সিগনিফিকেন্ট ঘটনাগুলো কিন্তু আমি তুলে দিচ্ছি টেক্সটের ইনফো। সো ওয়াই ডিড আন্তোনিও অ্যান্ড শাইলক হেট ইচ আদার? কেন আন্তোনিও আর শাইলক একে অপরকে হেট করতো? খুব নাইস একটা কোয়েশ্চেন। তুমি দেখবা যে যতগুলা ক্লাস অনলাইনে এখনো পর্যন্ত স্টোরি আছে, তারা কিন্তু কেউই তোমাদেরকে টেক্সটের ইনফরমেশনগুলো গুরুত্বপূর্ণ এনে আলাদা করে দেয় নাই, কিন্তু এই স্লাইডের মধ্যে তুমি পাবা যে ঘটনাগুলো পড়লে তুমি যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবা, এই প্রশ্নটা ঘুরায় করলেও যেন আনসার করতে পারো, এটাই হচ্ছে আমার টার্গেট। সো দেখো কেন ঘৃণা করতে একে অপরকে, এইটার সঙ্গে একটু যদি লাইন কল্পনা করো যে কোনটা মিলে হচ্ছে, আমার মনে আছে কেন মিলে। একদম স্পষ্টভাবে বলা আছে আন্তোনিও আর হচ্ছে তোমার শাইলক একে অপরকে ঘৃণা করতো। কেন? আন্তোনিওকে সবাই ভালোবাসতো শহরের, আর আন্তোনিও ছিল খুবই অনেস্ট অ্যান্ড কাইন্ড, কাউকে কোনো ইন্টারেস্ট ছাড়াই টাকা পয়সা ধার দিত, ব্যবসায়ী মানুষ ছিল, বেশ টাকা পয়সা ছিল। কিন্তু শাইলক ছিল উল্টা, ওকে দেখতে পারতো না। স্বাভাবিকভাবে যারা একটু দুষ্টু প্রকৃতির মানুষ, তারা ভালো মানুষের ভালোটা সহ্য করতে পারে না, এইটাই ছিল কারণ, এই জন্য একে অপরকে ঘৃণা করতো। তাহলে শাইলকের ঘৃণাটা করা ছিল একটু খারাপ মাইন্ডেডনেস, কিন্তু যে আন্তোনিও সে ওকে ঘৃণা করতো কেন? এত নিকৃষ্ট একটা মানুষকে ভালো মানুষ সাধারণত ঘৃণা করবে, এটাই সিম্পল। সো এটাই কারণ ছিল, যেটা তোমার প্যাসেজের মধ্যে বলা ছিল। দেখো এখানে পড়ে, আন্তোনিও অ্যান্ড শাইলক হেটেড ইচ আদার, একে অপরকে ঘৃণা করতো, একদম ডিরেক্ট এই সেন্টেন্সগুলো দেওয়া আছে। শাইলক ইউজ টু, কেন? দেখো শাইলক টাকা ধার দিত মানুষকে, ইউজ টু ধার দিতে অভ্যস্ত ছিল, মানি লেন্ড মানি উইথ হাই ইন্টারেস্ট, চড়া সুদে টাকা ধার দিতে কিন্তু সে অভ্যস্ত ছিল। পরেরটা দেখো, হি উড ইভেন সেন্ড দ্য ডেপ্টর, সে কি করত? সে এমনকি যে ডেপ্টর বা যে ঋণী, তাকে কি করতো? প্রিজনে বা কারাগারে পাঠাতো। ইফ দ্য ডেপ্টর অর ইফ দ্য লেটার, মানে ওই যে পরবর্তী লোকটা, মানে ওই ডেপ্টর যে ঋণগ্রহীতা, সে ব্যর্থ হতো টাকাটা কি করতে? পেমেন্ট করতে, তাহলে কারাগারে পর্যন্ত পাঠিয়ে দিত, প্রিজনে পর্যন্ত পাঠিয়ে দিত। ঠিক আছে, এই ছিল হচ্ছে শাইলকের বৈশিষ্ট্য। অন দ্য কন্ট্রারি, অন্যদিকে আন্তোনিও কি করতো? লেন্ড মানি, টাকা ধার দিত, টু হেল্প দোজ হু নিডেড ইট, যাদের এটা দরকার হতো, টাকার দরকার হলে তাকে ধার দিত। অ্যান্ড উড নট চার্জ এনি ইন্টারেস্ট, এবং কোনো সুদ গ্রহণ করতো না। এই জন্যই তারা একে অপরকে ঘৃণা করতো। জাস্ট এই কথাটা লিখে দাও। তোমাকে প্রথমে এটা লিখে বিকজ লেখার দরকার নেই, বারবার এই বিকজ কথাটা ভালো লাগে না। এবার তুমি কারণগুলো লিখবা, লাস্ট সেন্টেন্সে বলবা দ্যাটস ওয়াই দে হেটেড ইচ আদার, এই জন্য তারা একে অপরকে কী করতো? ঘৃণা করতো। ওকে, তাহলে চলো এটাকে আমরা লিখি। হ্যাঁ, আন্তোনিওর কথাটা যেহেতু আগে বলছে, আন্তোনিওর কথাটা লেখো আগে। আন্তোনিও ইউজড টু, ওর বৈশিষ্ট্য কী জানলাম? আন্তোনিও অভ্যস্ত ছিল টাকা ধার দিতে, টু হেল্প দোজ। ওকে, আন্তোনিও ইউজড টু লেন্ড মানি, টাকা ধার দিতে অভ্যস্ত ছিল, টু হেল্প দোজ, যাদের দরকার নেই, টু হেল্প পিপল, মানুষদেরকে। লেখো, ঘুরাই লিখলে সমস্যা নাই, প্যারাফ্রেজ করতেই পারো। আন্তোনিও ইউজ টু লেন্ড মানি টু হেল্প পিপল উইদাউট এনি ইন্টারেস্ট, লিখতে পারো উইদাউট, প্যারাফ্রেজ করতেছে, ঘুরাই লিখতেছে, উইদাউট এনি ইন্টারেস্ট, কোনো রকম সুদ ছাড়াই। হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, এখানে বলছে অন দ্য কন্ট্রারি, তুমি চাইলে অন দ্য আদার হ্যান্ড লিখতে পারো, ইন কন্ট্রাস্ট লিখতে পারো। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, শাইলক used to lend money with high interest, অনেক চড়া সুদে টাকা ধার দিত। ঠিক আছে, মোরওভার, অধিকন্তু এই লোক আরও কী করতো? মোরওভার হি, মানে শাইলক, উড, সে যা করতো, উড মানে সে কোনো কিছু করতো, হি উড সেন্ড দ্য ডেপ্টর, কাকে? ডেপ্টরকে, সেন্ড দ্য ডেপ্টর টু প্রিজন, কোথায় পাঠাইতো? কারাগারে পাঠাইতো। ইফ এর জায়গায় ইন কেস লিখতে পারো, ঠিক আছে, ইন কেস অফ ফেইলার লিখতে পারো। ইন কেস অফ ফেইলার মানে ব্যর্থতা হইলে, টু রিপে ইট টাইমলি লিখতে পারো। এটা টাইমলি রিপে করতে যদি কেউ ব্যর্থ হইতো, তাহলে তাকে কি করতো? কারাগারে পাঠাইতো। হ্যাঁ, তাইলে এরপরে কি লিখতে পারো?
লিখতে পারো দ্যাটস ওয়াই, ওকে, দ্যাটস ওয়াই, এই জন্য দে হেইটেড ইচ আদার, এই জন্য তারা একে অপরকে ঘৃণা করত। দুইজনের স্বার্থ দুই দিক দিয়ে ক্ষুণ্ণ, একজন শাইলকের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে যে ওর কাছে গেলে ও সুদ ছাড়াই দিয়ে দেয়, সবাই ওর কাছে যায়। তো দেখো আলটিমেটলি এটা কিন্তু উত্তর হয়ে গেল যে আন্তোনিও মানুষকে কিভাবে টাকা দিত, শাইলক অন্যদিকে শাইলক কিভাবে টাকা দিত। অধিকন্তু যদি কোনো একজন ঋণী ব্যক্তি সে টাকা দিতে দেরি করতো তাকে জেলখানায় পাঠাইতো, এই জন্য তারা একে অপরকে ঘৃণা করতো। এই কথাটুকু লিখতে পারলে অবশ্যই 2 আউট অফ 2, অবশ্যই 2 আউট অফ 2 পাবা। শুধু গ্রামারে ভুল করে না, আবার বলতেছি যে উড টুডে ব্যবহার এই জন্য তোমাকে শিখাই দিচ্ছি। দেখো হোয়াট মোরাল লেসন ক্যান বি ড্রন, কি নৈতিক শিক্ষা, হোয়াট মোরাল লেসন মানে কি নৈতিক শিক্ষা, মোরাল লেসন মানে নৈতিক শিক্ষা, ক্যান বি ড্রন মানে পাওয়া যেতে পারে, হ্যাঁ ক্যান বি ড্রন পাওয়া যেতে পারে ফ্রম আন্তোনিওস এগ্রিমেন্ট উইথ শাইলক। দেখো আন্তোনিও আর শাইলকের মধ্যে যে এগ্রিমেন্টটা ছিল, আন্তোনিওস এগ্রিমেন্ট উইথ শাইলক, আন্তোনিওর শাইলকের সাথেকার যে এগ্রিমেন্ট, এখান থেকে কি লেসন পাওয়া যেতে পারে, তুমি চিন্তা করো তো কি লেসন পাওয়া যেতে পারে, এটা কিন্তু কখনোই প্যাসেজে দেওয়া থাকে না, কারণ স্টোরিতে দেওয়া থাকে না। লেসনটা তুমি একটু চিন্তা করবা, লেসনটা কি পাইছো। দেখো দুজনের মধ্যেকার যে এগ্রিমেন্ট ছিল, এখান থেকে যে শিক্ষাটা পাইছিলাম, আমি পার্সোনালি যে শিক্ষাটা পড়ে পাইছি, তোমরাও একটু এই শিক্ষাটাই পাওয়ার চেষ্টা করবে অ্যান্ড বোঝার চেষ্টা করবা। সেটা কি? সেটা হলো চিন্তা করে দেখো যে আমাদের আন্তোনিও, সে কিন্তু আসলে দূরদর্শী ছিল না, সে একটা অনিশ্চিত জিনিস, জাহাজে নৌকা ছেড়ে চলে যাওয়া মানে শিওর আসবে ফিরে এমন তো কোনো কথা নাই, কিন্তু সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিয়েছে এর জন্য, ঠিক আছে। সে অন্য কোনো শর্তে যাইতে পারতো, বাট সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিছে এটার জন্য। একটা আনসার্টেন জিনিসের জন্য এইরকম কোনো কিছুর মধ্যে যাওয়া, এটা আসলে অনেকটা ডিভাস্টেটিং একটা ব্যাপার হয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত। সো এটাই কিন্তু আমাদের শিক্ষা। তাহলে চলো দেখি শিক্ষাগুলোকে আমরা ইংলিশে কেমন লিখতে পারি। হ্যাঁ, কনসিডারিং রিস্ক ভিজিলেন্টলি মানে কি, যে কোনো জিনিসের ব্যাপারে যে ঝুঁকি বিবেচনা করা, ভিজিলেন্টলি কীভাবে, খুবই সতর্কতার সাথে। বিফোর মেকিং এনি ডিসিশন, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কারোর রিস্ক খুব ভিজিলেন্টলি বিবেচনা করা উচিত। এই ধরনের ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে, শর্তে যাওয়ার ক্ষেত্রে ঝুঁকিটা বিবেচনা করা উচিত। হ্যাঁ, অ্যান্ড নট বিং ওভার কনফিডেন্ট, এবং ওভার কনফিডেন্ট হওয়া উচিত নয় অ্যাবাউট আনসার্টেইন আউটকামস, মানে যেগুলো অনিশ্চিত আউটকাম, অনিশ্চিত ফলাফল, এগুলোর ব্যাপারে আসলে কী হওয়া উচিত নয়, মানুষের ওভার কনফিডেন্ট হওয়া উচিত নয়। এই দুইটাই শিক্ষা। তোমরা তাহলে এই দুইটা জিনিস একটু মনে রাখো। কী কী জিনিস? একটা হচ্ছে ঝুঁকি বিবেচনা করা খুব সতর্কতার সাথে কোনো ডিসিশন নেওয়ার আগে। কি? বিফোর মেকিং এনি ডিসিশন মানে কি, কোনো ঝুঁকি নেওয়ার আগে সতর্কতার সাথে ঝুঁকিগুলা বিবেচনা করা, এটা 1 নাম্বার। 2 নাম্বার জিনিস এখান থেকে যেটা শিখছো, নট বিং ওভার কনফিডেন্ট, কোনোভাবে ওভার কনফিডেন্ট হওয়া উচিত নয় অ্যাবাউট আনসার্টেইন আউটকামস, অর্থাৎ তোমার অনিশ্চিত ফলাফলের ব্যাপারে। এই দুইটা জিনিসই। তাহলে হোয়াট মোরাল লেসন, দ্য মোরাল, হ্যাঁ এভাবে লিখতে পারি, দ্য হোয়াট মোরাল বলছে তো, দ্য মোরাল লেসন ক্যান বি, দ্যাট ক্যান বি, ঠিক আছে, এখানে দ্যাট যুক্ত করে দিও, যেহেতু পরে একটা ক্লজ যুক্ত করবা, দ্যাট ক্যান বি ড্রন ফ্রম দ্য এগ্রিমেন্ট। তোমার আবার কার কার এগ্রিমেন্ট না উল্লেখ না করলে হবে। তাহলে দ্য মোরাল লেসন দ্যাট ক্যান বি ড্রন ফ্রম দ্য এগ্রিমেন্ট, আর মানে সেই মোরাল লেসন্সগুলা, যেহেতু আর দিছে তাহলে এখানে লেসন্স লেখো। কি লিখবা? লেসন্স লেখো। দ্য মোরাল লেসন্স যেটা এই এগ্রিমেন্ট থেকে পাওয়া যাইতে পারে, আর কি কি, কনসিডারিং, দুইটা জিনিস, এই জন্য আমি আর দিয়েছি, এখানে একটা অ্যান্ড দিয়ে যুক্ত করেছি, তাই আমি এখানে আর দিয়েছি। মোরাল লেসন্স আর কনসিডারিং, আর হচ্ছে কি বিবেচনা করা, কনসিডারিং রিস্কস, ঝুঁকি বিবেচনা করা, বিফোর মেকিং এনি ডিসিশন, যে কোনো ডিসিশন নেওয়ার আগে, ঠিক আছে। অ্যাজ ওয়েল অ্যাজ, একইভাবে অ্যাজ ওয়েল অ্যাজ নট বিং, এই দেখো আর হইল, কনসিডারিং, আর এর পর কোনো কিছু হইলোর পর যখন জিনিসটা কী জিনিস বলতে থাকবা, তখন কিন্তু তোমাকে ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে। আর, এম, ইজ, আর। যেমন ধরো আমি বলতেছি যে সুইমিং ইজ
সুইমিং ইজ মুভিং আওয়ার অর্গ্যানস, এই যে ইজ বলতেছি আর বলতেছি, এগুলোর পর কোনো কিছু হইল বুঝাইতে গেলে আমাদেরকে ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে। আর হইল নট বিং, মানে হওয়া অর্থে তো বি ভার্ব হয়, তার সাথে আইএনজি লাগালে বিং হয়ে যায়, তাহলে হইল নট বিং, কি না হওয়া, তোমার অতিরিক্ত আত্মবিশ্বাসী না হওয়া, নট বিং ওভার কনফিডেন্ট, ওভার কনফিডেন্ট অ্যাবাউট আনসার্টেইন, আনসার্টেইন আউটকামস, মানে ফলাফল, ঠিক আছে, অনিশ্চিত ফলাফল সম্পর্কে, এগুলো তো অনিশ্চিত, তাই না, অনিশ্চিত ফলাফল সম্পর্কে কি না হওয়া, ওভার কনফিডেন্ট না হওয়া, এই দুইটা শিক্ষা তুমি পাইছো, লিখতে পারলেই তুমি 2 মার্ক পেয়ে যাবা, 2 আউট অফ 2। এইভাবে যদি তুমি আসলে টু দ্য পয়েন্টে আনসার করতে পারো, বেশি বড় করার প্রয়োজনই নেই। পরের প্রশ্নটা দেখো কি বলছে, হোয়াট ওয়াজ শাইলকস রেপুটেশন, শাইলকের রেপুটেশন কী ছিল ইন ভেনিস, ভেনিসে শাইলকের রেপুটেশন কী ছিল অ্যাজ আ মানি লেন্ডার, একজন টাকা ধারদাতা হিসেবে। তোমার কি মনে পড়ে শাইলক কেমন লোক ছিল? তোমার প্যাসেজ খুলে দেখো, স্টোরি খুলে দেখো, এখানে লেখা আছে একটা জায়গাতে এ ভেরি ক্রুকড ম্যান, এইটাকে কাজে লাগাবা, ছিল খুব দুষ্টু লোক, কোথায়, ভেনিসে, এই হিসাবে পরিচিত ছিল। তারপর দেখো খ্যাতে ছিল এটা, আর হচ্ছে সে টাকা ধার দিত হাই ইন্টারেস্টে, এইটা একটা কথা বলা ছিল। জাস্ট ফ্রেজগুলো নিবা, চাঙ্কগুলো নিবা, যেগুলো তুমি কাজে লাগাইতে পারবা, কিওয়ার্ডসগুলো মনে রাখবা। আর সে কি করতো, ডেপ্টরদেরকে কারাগারে পাঠাতো টাকা, আর যদি রিপে করতে তারা ফেইল করতো। এই 3টা জিনিস, 3টা উত্তর কেন মনে রাখবা, 3টা তথ্য কেন মনে রাখবা ওর সম্পর্কে, কারণ তোমার আসলে 2টা মুখস্থ করলে দেখা গেছে যে 2টার একটা ভুলে যাইতে পারো, তখন যেন মার্ক না হারাও। তার জন্য তোমাকে কি করতে হবে, 3টা অ্যাটলিস্ট মনে রাখতে হবে। এখন চেষ্টা করতে হবে পরীক্ষার হলে 2টা লিখে দিয়ে আসলে কিন্তু মার্ক পেয়ে যাবা। ওকে, তো দেখো হোয়াট ওয়াজ শাইলকস রেপুটেশন, তাইলে আমরা লিখতে পারি শাইলক ওয়াজ নোন অ্যাজ, এই যে খুব ক্রুকড ম্যান হিসেবে পরিচিত ছিল, এটাই রেপুটেশন। রেপুটেশন আলাদা করে লেখা লাগে না, একটা মানুষকে যদি বলি সে কী হিসাবে পরিচিত ছিল, ওইটাই তার রেপুটেশন। তাহলে চলো আমরা বলি শাইলক, শাইলক ওয়াজ রেপুটেড অ্যাজ, রেপুটেড অ্যাজ লেখা যায় না, নোন অ্যাজ লিখবো, কারণ খারাপ কথা তো। ওয়াজ নোন, ওয়াজ নোন, ওয়াজ নোন অ্যাজ, কি ছিল, অ্যাজ আ ভেরি ক্রুকড, অ্যাজ আ ভেরি ক্রুকড ম্যান ইন ভেনিস, কোথায়, ভেনিসে কি হিসেবে পরিচিত, ক্রুকড ম্যান হিসেবে পরিচিত ছিল। তারপরে আরেকটা লিখে দিতে পারি, সে মানুষকে, হি ইউজুয়ালি লিখতে পারি, হি ইউজুয়ালি lend money with high interest and he usually lend, না লিখতে হবে he usually, ইউজুয়ালি না লিখে ইউজড টু লিখতে হবে, ঠিক আছে, যেহেতু সে অভ্যস্ত ছিল, ইউজড টু লেন্ড, সে ধার দিতে অভ্যস্ত ছিল, লেন্ড মানি উইথ হাই ইন্টারেস্ট অ্যান্ড উড, এই হি তো আমার সাবজেক্ট আছেই, অ্যান্ড এবার ইউজ টুকে যদি ধরো, তাহলে ইউজ টুকে তুমি যদি অ্যান্ডের আগে আছে ধরে নাও, ইউজ টু পানিশ পিপল, sending them in prison, তাহলে এবং সে লোকজনদেরকে পানিশ দিতে অভ্যস্ত ছিল, সে তাদেরকে কারাগারে পাঠিয়ে, ইফ দে ফেইলড, যদি তারা ফেল করতো, টু রিপে ইট, যদি এটা রিপে করতে তারা ব্যর্থ হতো। এই হচ্ছে আমার ওর সম্পর্কে উত্তর লেখা শেষ। তারপর দেখো, হাউ ডিড আন্তোনিয়াস প্ল্যান টু রিপে দ্য মানি টু শাইলক, ঠিক আছে, হাউ ডিড আন্তোনিয়াস প্ল্যান, তো হাউ ডিড না, এখানে ওয়াজ হওয়া উচিত ছিল, হাউ ওয়াজ, ওকে, কেমন ছিল আন্তোনিয়াস প্ল্যান, আন্তোনিওর প্ল্যান টু রিপে দ্য মানি টু শাইলক, শাইলককে টাকা ফিরিয়ে দেওয়ার যেই প্ল্যান, টাকা ফিরিয়ে দেওয়ার যে প্ল্যান, আন্তোনিওর কি প্ল্যান ছিল, জাহাজগুলো আসবে, সেই জিনিসগুলো বিক্রি করবে, তারপর ওকে রিপে করবে, এটাই ছিল প্ল্যান, রাইট, এইটাই।
দ্য শিপস উড সুন রিটার্ন, এটা লেখা আছে টেক্সট বুকের মধ্যে একদম স্পষ্টভাবে, খুব শীঘ্রই ফিরে আসবে, উইথ অল দ্য রিচ মার্চেন্ডাইজ, সকল দামি দামি যে মার্চেন্ডাইজ বা পণ্য সামগ্রীগুলো নিয়ে, অ্যান্ড হি কুড ইজিলি রিটার্ন, এবং সে খুব ইজিলি রিটার্ন করতে পারবে দ্য মানি টু শার্লক বাই সেলিং দেম, সেগুলো বিক্রি করে। হ্যাঁ, এটাই ছিল ওর প্ল্যান। তাই আমরা এটা লিখতে পারি যে আন্তোনিওস প্ল্যান plan to repay the money, টাকা শোধ করার, কাকে? টু শার্লক was, মানে প্ল্যানটা ছিল was দ্যাট দিয়ে দাও, দ্যাট দিয়ে যুক্ত করে দাও, যদি পরে আরও কিছু বলবা। দ্যাট, তার প্ল্যান ছিল যে হিজ শিপস, কি তার শিপসগুলা, অথবা তুমি দ্য শিপস লিখতে পারো, যে শিপগুলা গেছিলো, দ্য শিপস উড, মানে আসবে বুঝাইতে উড ব্যবহার করতে হবে যেহেতু পাস্টের ঘটনা। হ্যাঁ, উড রিটার্ন ভেরি সুন, খুব দ্রুতই ফিরে আসবে, উইথ, তুমি এখানে লেখা ছিল রিচ, লিখতে পারো উইথ দ্য ভ্যালুয়েবল, রিচের জায়গায় কি লিখতে পারো? উইথ দ্য ভ্যালুয়েবল মার্চেন্ডাইজ, ওয়ার্ডটা লিখতে পারলে বেশি মার্ক পাবা। ঠিক আছে, উইথ দ্য ভ্যালুয়েবল মার্চেন্ডাইজ, অর্থাৎ দামি দামি মার্চেন্ডাইজ নিয়ে ফিরে আসবে, অ্যান্ড হি কুড ইজিলি, হ্যাঁ হি কুড, এবং পারবে, সে পারবে অর্থে কী হবে? কুড হবে, যেহেতু অতীতের ঘটনা। হি কুড ইজিলি রিপে দ্য মানি সেলিং দেম, ঠিক আছে, অথবা বাই সেলিং দেম বলতে পারো, বাই সেলিং দেম, অর্থাৎ সেগুলোকে বিক্রি করার দ্বারা সে সহজে কী করতে পারতো? রিপে করতে পারতো। এটাই ছিল ওর প্ল্যান। এই তো উত্তর হয়ে গেল, খুবই সহজ। চলো নেক্সটটাই চলে যায়। বলছে হোয়াট আনইউজুয়াল প্ল্যান ডিড পোর্শিয়াস ফাদার কাম আপ উইথ টু চুজ আ হাজব্যান্ড ফর হার। এটা আমরা 9 থেকে 10-এ চলে আসছি। এখানে 3টা গল্প আছে, একটা হচ্ছে 3টা আলাদা করে লেসনে 3টা ভাগ করা আছে, পুরো গল্প একটাই, আমাদের আন্তোনিওর যে গল্পটা। তো এইখানে আসলে প্রথমে বলছে কি, প্রথমে আমি যদি একেবারে ফার্স্ট স্লাইডে যাই তোমাদেরকে একটু দেখাই, যেখানে 3টা লেসনকে একসাথে করে এনে প্রবাবল সব প্রশ্ন আনা হয়েছে। প্রথমটা হচ্ছে এ পাউন্ড অফ ফ্লেশ, এই যে এ পাউন্ড অফ ফ্লেশ 1 খণ্ড মাংস কেটে নেবে, যেই এগ্রিমেন্টটা হয়েছিল, এটা হচ্ছে আমাদের প্রথম লেসন। দ্বিতীয়টাতে হচ্ছে 3টা ক্যাসকেট ছিল, 3টা বক্স ছিল, যার মধ্যে আসলে পোর্শিয়ার বাবা একটা প্ল্যান করছিল যে আমার মেয়েকে আসলে তার সাথে বিয়ে দিব, যার আসলে সম্পদ নয়, বরং পোর্শিয়াকেই বেশি পছন্দ হবে, পোর্শিয়াকে বেশি ভালোবাসবে। সো এই জন্য সে কী করে, সে 3টা, একটা গোল্ড ক্যাসকেট, একটা সিলভার ক্যাসকেট, একটা হচ্ছে লেড ক্যাসকেটের মধ্যে, একটার মধ্যে লেডটার মধ্যে হচ্ছে সে পোর্শিয়ার ছবি রাখে। তো লেড তো খুবই কম দামি একটা ধাতু, তো এইটা যে চুজ করবে সে আসলে দামি কিছু করবে না, এবং সেই ভালো মানুষ হবে, এটা তার বিশ্বাস ছিল। এই ধরনের একটা মানে আনইউজুয়াল একটা, মানে অস্বাভাবিক একটা পরিকল্পনা সে করে। এই পরিকল্পনাটা তোমাকে জানতে চাইছে, অ্যান্ড সেটা হচ্ছে বিচার। মনে আছে যখন তার আন্তোনিওর সব জাহাজের মালপত্র নিয়ে যখন ডুবে যায়, তখন সে টাকাটা টাইম মতো দিতে পারে না। ইভেন সে আসলে তার যে টাকাটা নিয়েছিল এর চেয়ে দ্বিগুণ টাকা দিতে চাইলে, 10 গুণ টাকা দিতে চাইলেও কিন্তু সে টাকা আর নিতে শার্লক রাজি হয় না। শার্লক কী করবে, ওর সেই 1 খণ্ড মাংসই লাগবে, কারণ ও হত্যা করতে চায় কাকে? মূলত আন্তোনিওকে। হ্যাঁ, এইটাই ছিল ওর উদ্দেশ্য। সো এই সময় যে বিচার, কোর্টে যে বিচার বসে, এটা নিয়ে সেই বিচারের মুহূর্তগুলো থেকে 3টা প্যাসেজের প্রশ্ন থেকে আমরা দ্বিতীয় প্যাসেজ চলে আসছি, ক্যাসকেটের প্যাসেজে চলে আসছি। অর্থাৎ এই যে আমি তোমাকে এবার যে প্রশ্নগুলো দেখাবো, এগুলো হচ্ছে দ্বিতীয় প্যাসেজের প্রশ্নগুলো। সো চলো আমরা এই প্রশ্নগুলো একটু সলভ করি ঘটনাগুলো মনে করে। এখানে বলছিল হোয়াট আনইউজুয়াল প্ল্যান, কেমন একটা অস্বাভাবিক পরিকল্পনা। আনইউজুয়াল প্ল্যান ডিড পোর্শিয়াস ফাদার কাম আপ উইথ, পোর্শিয়াস ফাদার নিয়ে এসেছিল টু চুজ আ হাজব্যান্ড ফর হার, তার জন্য, পোর্শিয়ার জন্য একটা হাজব্যান্ড পছন্দ করতে কি পরিকল্পনা নিয়ে, অস্বাভাবিক পরিকল্পনা নিয়ে তার বাবা এসেছিল। মনে পড়ে কি ঘটনা? চলো সেই ঘটনাটা দেখি, তোমাদের বইয়ের মধ্যে তোমরা এরকম পাবা। তার আসলে হি হ্যাড 3 ক্যাসকেটস মেড, ঠিক আছে, তৈরি করা ছিল, অন অফ গোল্ড, অন অফ সিলভার, অন অফ লেড। তার 3টা ক্যাসকেট তৈরি করা ছিল 3 ধাতুর। ওকে, অন অফ দ্য ক্যাসকেটস, এর মধ্যে একটাতে, ওয়ান অফ দ্য ক্যাসকেটস, একটা ক্যাসকেটের মধ্যে হ্যাড পোর্শিয়াস পোর্ট্রেট ইন ইট, একটার মধ্যে পোর্শিয়ার যে ছবি,
পোর্শিয়ার যে পোর্ট্রেট ওটা ছিল, রাখা ছিল। দ্য সুইটার হু উড ফার্স্ট চুজ দ্য ক্যাসকেট, অর্থাৎ যেই সিলেক্টর প্রথম চুজ করতে পারবে ক্যাসকেট উইথ পোর্ট্রেট উড ম্যারি হার, তাকে বিয়ে করবে। এটাই ছিল পরিকল্পনা। কেউ এটা ডিরেক্ট লিখে দিতে পারলেই কিন্তু উত্তর হয়ে যাবে, ঠিক আছে? তো চলো, পরীক্ষার হাত খাতায় তো আমাদের এরকম লাইন বাই লাইন মুখস্থ করা সম্ভব না, কীভাবে একটু ঘুরায় মনে করে লিখতে পারি ঘটনাটা, ওটা একটু দেখি। তাহলে চলো, আমরা কি পরিকল্পনা করছিল? আনইউজুয়াল। এমনে শুরু করি। 3টা ক্যাসকেটের মধ্যে যেই ক্যাসকেটের মধ্যে হচ্ছে পোর্শিয়ার পোর্ট্রেট আছে, সেটা যেই সিলেক্ট করবে তার সাথে মেয়েকে বিয়ে দিবে। ইট ওয়াজ দ্য আনইউজুয়াল প্ল্যান। লাস্টে লিখে দেবে ইট ওয়াজ দ্য আনইউজুয়াল প্ল্যান। তাহলে অ্যামাং দ্য 3 ক্যাসকেটস অফ গোল্ড, সিলভার অ্যান্ড লেড, অর্থাৎ গোল্ড, সিলভার আর লেডের 3টা ক্যাসকেটের মধ্যে অন হ্যাড, একটার কি ছিল? ওয়ান হ্যাড পোর্শিয়াস, পোর্শিয়া বড় হাতের হবে যেটা নাম পোর্শিয়াস, একটার ছিল পোর্শিয়াস পোর্ট্রেট, কথাটাই লেখো পোর্ট্রেট ইন ইট। একটার মধ্যে কি ছিল? পোর্ট্রেটের পোর্শিয়ার ছবি ছিল বা পোর্ট্রেট ছিল পোর্শিয়ার। ওকে, অ্যামং দ্য 3 ক্যাসকেট, 3টা ক্যাসকেটের মধ্যে একটার মধ্যে পোর্শিয়ার ছবি ছিল। এরপর দ্য সুইটার, কে? সুইটার মানে হচ্ছে তোমার যারা সিলেক্টর আর কি, দ্য সুইটার, যারা ওইটাকে সিলেক্ট করতেছিল কোনটা কোনটা, দ্য সুইটার, এক কথায় পাত্র বলা যেতে পারে। দ্য সুইটার হু, যে চুজ করবে, তারে যে ওই পাত্র যে চুজ করবে, তাই না? করবে অতীতের ঘটনা, উড ব্যবহার করবা। হু উড, তারপর উডের পর কি হয়? প্রেজেন্ট ফর্ম হয়, যেন বেস ফর্ম হয়, তাই আমি চুজই দিয়েছি, একটা ও কমেনি, পাস দিইনি। হু উড চুজ দ্য ক্যাসকেট উইথ পোর্শিয়াস পোর্ট্রেট, অর্থাৎ তোমার ওই সুইটার যিনি পছন্দ করবেন ওই ক্যাসকেটটা যেটার মধ্যে পোর্শিয়ার ছবি ছিল, পোর্শিয়ার ছবিওয়ালা ওই ক্যাসকেটটা যে চুজ করবে, ঠিক আছে, উড বি মানে ওই সুইটারটা হবে, তাহলে উড বি দ্য হাজব্যান্ড অফ পোর্শিয়া, হবে হচ্ছে পোর্শিয়ার হাজব্যান্ড। ওকে, লাস্টে লিখে দেব ইট ওয়াজ দ্য unusual plan of Portia's father, এটা ছিল পোর্শিয়ার বাবার আনইউজুয়াল প্ল্যান বা অস্বাভাবিক পরিকল্পনা। পরিকল্পনাটা কীভাবে গুছিয়ে লেখো, কি ছিল, মার্ক পেয়ে যাবা। ওকে, 3টা ক্যাসকেটের মধ্যে থেকে একটার মধ্যে হচ্ছে পোর্শিয়ার ছবি ছিল, আর তারপর ওই পাত্র যে হচ্ছে পছন্দ করবে পোর্শিয়ার ছবিওয়ালা ক্যাসকেটটা সেই হবে, তাই না? পোর্ট্রেট, তারপরে কি লিখতে হবে তোমাকে? উড বি, হবে হাজব্যান্ড অফ পোর্শিয়া, পোর্শিয়ার হাজব্যান্ড হবে। ইট ওয়াজ দ্য আনইউজুয়াল প্ল্যান অফ পোর্শিয়াস ফাদার, এটাই ছিল পোর্শিয়ার বাবার আনইউজুয়াল বা অস্বাভাবিক পরিকল্পনা। নেক্সট, ওয়াই ডিড দ্য প্রিন্স অফ মরক্কো চুজ দ্য গোল্ড ক্যাসকেট? এই ঘটনা মনে রাখা কোয়াইট ইম্পসিবল। কেন? তোমরা হচ্ছে এরকম প্রত্যেকটা ঘটনা মনে রাখা টাফ, বাট আমি তোমাদেরকে এই জন্য নোটটা এমনভাবে তৈরি করেছি গল্পের ঘটনাগুলো তোমার সরাসরি মনে পড়ে যে কোন ঘটনাটা কেমন ছিল। পুরো গল্প তো মুখস্থ করা সম্ভব না, বাট সিগনিফিকেন্ট ইভেন্টগুলো, যে মরক্কোর যে প্রিন্স ছিল, দ্য প্রিন্স অফ মরক্কো চুজ দ্য গোল্ড ক্যাসকেট, কেন সে গোল্ড ক্যাসকেটটা চুজ করেছিল, চলো আগে সেই লাইনগুলো পড়ে আসি একবার। গল্পের মধ্যে কি বলছিল? ইন দ্য ক্যাসকেট মেড অফ প্রিসিয়াস মেটাল, ওর এই কথাটা সরাসরি কোটেশনের মধ্যে ছিল, ঠিক আছে? ওই যে মরক্কোর যে তোমার প্রিন্স বা রাজপুত্র, সেই কথাগুলো মুখ দিয়ে বলতেছিল, ইট ইজ দ্য ক্যাসকেট মেড অফ প্রিসিয়াস মেটাল, এটাই হচ্ছে সেই ক্যাসকেট যেটা প্রিসিয়াস মেটালের তৈরি, দ্যাট ক্যান হোল্ড দ্য প্রিসিয়াস পিকচার, অর্থাৎ যেটা আসলে
সেই প্রিসিয়াস পিকচারটাকে হোল্ড করতে পারে সেটা কি হবে, প্রিসিয়াস মেটাল হবে। অর্থাৎ এখানে গোল্ডই হচ্ছে সব থেকে প্রিসিয়াস মেটাল, অ্যান্ড এইটাই কেবল হচ্ছে ছবি ধারণ করতে পারে। সাধারণত রাজপুত্ররা তো সস্তা জিনিস ধরতে চাইবে না, তাই না? সেই জন্য সে এটা চিন্তা করছিল। সো হি চোজ, তাই সে পছন্দ করেছিল দ্য গোল্ড ক্যাসকেট, বাট অল হি ফাউন্ড ওয়াজ এ পিকচার অফ স্কাল। অর্থাৎ সে কি অ্যাটলাস্ট সে কি খুঁজে পাইছিল, পুরো তথ্যটাই মনে রাখা লাগবে তোমার। সে গোল্ডের ওই ক্যাসকেটের মধ্যে মরক্কোর ওই প্রিন্স খুঁজে পাইছিল কি, এ পিকচার অফ স্কাল উইথ এ মেসেজ দ্যাট, অর্থাৎ তার মধ্যে একটা মেসেজ লেখা ছিল, একটা স্কাল ছিল, মানুষের মাথার খুলি ছিল ওর মধ্যে, তার মধ্যে লেখা ছিল কি জানো, তাহলে এ পিকচার অফ এ স্কাল, একটা কঙ্কালের ছবি, একটা মাথার খুলির ছবি, একটা ছবির মধ্যে, এই ছবির মধ্যে সে যেটা লেখা পাইছিল, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অর্থাৎ চকচক করলেই শোনা হয় না বাবা, এই একটা শিক্ষা দিয়ে পাঠাই দিছে ওর বাবা। তাহলে চলো এটা আমরা লিখি, সে আসলে কেন সে এটা চুজ করেছিল, তার সঙ্গে সে কি খুঁজে পাইছিল, এটার যদিও রিলেশন নাই, বাট তোমার উচিত অন্তত এইটা লেখা যে কেন সে চুজ করছিল। সে মনে করেছিল এই লাইনের মধ্যে উত্তরটা মেইনলি এটার মধ্যে, ইট ইজ দ্য ক্যাসকেট মেড অফ প্রিসিয়াস মেটাল ক্যান হোল্ড দ্য পিকচার অফ দ্য প্রিসিয়াস পিকচার, এটা সে মনে করছিল। কেন জিজ্ঞেস করছে, এটা চুজ করছিল, তাই না? তাহলে চলো আমরা লিখি, এটা ডিড ছিল, তাহলে চুজের V2 ইউজ করবা। দ্য প্রিন্স অফ মরক্কো, দ্য প্রিন্স অফ মরক্কো চোজ, পছন্দ করেছিল দ্য গোল্ড ক্যাসকেট পছন্দ করেছিল। কেন? বিকজ, লেখো, বিকজ হি থট দ্যাট, নিজের মতো করে একটু প্যারাফ্রেজ করে লেখো, হি থট দ্যাট, সে মনে করেছিল যে, ইট ওয়াজ, সে মনে করেছিল যে, তাহলে তো আমার ইজ লেখা যাবে না, পাস্টের ঘটনা, এটা ওর মুখের কথা ছিল, হ্যাঁ, দ্যাটস ওয়াই ডিরেক্ট সেন্টেন্স হওয়ার কারণে এটা প্রেজেন্টে ছিল, বাট আমাকে সব পাস্টে লিখতে হবে। তাহলে ডিড আছে যেহেতু, ইট ওয়াজ দ্য ক্যাসকেট মেড অফ প্রিসিয়াস মেটাল, অর্থাৎ সে মনে করেছিল এইটাই সেই ক্যাসকেট যেটা প্রিসিয়াস মেটালের তৈরি, দ্যাট কুড, ঠিক আছে, দ্যাট কুড অথবা হুইচ কুড দিতে পারো, আগেরটা দ্যাট দিলে, দ্যাট কুড হোল্ড, যা ধারণ করতে পারে, দ্য প্রিসিয়াস পিকচার, এটুকু লিখলে তুমি মার্ক পেয়ে যাবা। তাইলে আমরা শেষে কি লিখতে পারি, লিখতে পারি যে সে কি খুঁজে পাইছিল, এটা দিয়ে দিতে পারে। তাহলে সে মনে করেছিল যে এটাই সেই ক্যাসকেট যেটা প্রিসিয়াস মেটালের তৈরি, যা ধারণ করতে পারে প্রিসিয়াস পিকচার। ওকে, এটা হচ্ছে সে কেন সে চুজ করেছিল, সে এই কারণে চুজ করেছিল, এটা আমার লেখা শেষ। হাউএভার, এগুলোকে পাশাপাশি সাপোর্টিং সেন্টেন্স কি লিখতে পারি, হাউএভার হি ফাউন্ড নাথিং বাট, মানে কোনো কিছু আর খুঁজে পায় নাই, নাথিং বাট এ পিকচার অফ এ স্কাল, ঠিক আছে, সে আসলে একটা স্কাল বা একটা তোমার খুলির ছবি ছাড়া আর কিছুই পায় নাই, উইথ আ মেসেজ, কি মেসেজ ছিল সেই মেসেজটা লিখে দাও, এই যে উইথ আ মেসেজ, কমা দিয়ে ইনভার্টেড কমা লেখো, অল দ্যাট গ্লিটার্স, ইনভার্টেড কমার বড় হাতের লিখবা, অল দ্যাট গ্লিটার্স, প্রবাদ বাক্য তো, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, যেভাবে আছে ওইভাবে লিখতে হবে, ইজ নট গোল্ড, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এই কথাটা লেখা ছিল মরক্কোর প্রিন্স যেই গোল্ড ক্যাসকেটটা ধরছিল, তার মধ্যে ছিল একটা স্কালের পিকচার, এই পিকচারের মধ্যে লেখা ছিল অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এইটা মনে রাখতে হবে কিন্তু, ওকে, কারণ প্রশ্নটা এভাবে করতে পারে যে সে কেন এটা পছন্দ করেছিল, এটা যেমন জিজ্ঞেস করছে, পরীক্ষায় প্রশ্ন করতে পারে সে কি খুঁজে পাইছিল, এটাও প্রশ্ন করতে পারে, প্রিন্স অফ মরক্কো কি খুঁজে পাইছিল, প্রিন্স অফ মরক্কো চোজ দ্য গোল্ড ক্যাসকেট অ্যান্ড ফাউন্ড এ পিকচার অফ এ স্কাল উইথ এ মেসেজ, কি মেসেজ, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটুকু লিখে দিলে তখন মার্ক পেয়ে যাবে যে কী খুঁজে পাইছিল। সো এমন একটা প্রশ্ন লিখলাম যেখানে দুইটা প্রশ্ন দুইভাবে আসলে দুইটাই তুমি উত্তর করতে পারবা। চলো পরেরটায় চলে যাই, কি বলছে দেখো বাচ্চারা একটু দেখো, 10 নম্বর প্রশ্নে কি বলছে, হোয়াট রিজনিং লেড বাসানিও টু চুজ দ্য লেড ক্যাসকেট, বাসানিওকে কেন, কোন কারণটা
বাসানীয়কে, এর মধ্যে স্পেনের যে রাজপুত্র ছিল সে কিন্তু সিলভারটা কি করছিল, চুজ করছিল। হ্যাঁ, সে সিলভারটা চুজ করছিল, এটা কিন্তু ভুলে গেলে চলবে না, ওটা দিয়েও প্রশ্ন আসতে পারে। সো প্রত্যেকটা ক্যারেক্টারে 3জন প্রিন্সের 3টা ঘটনা কিন্তু তোমার মাথায় রাখতে হবে, 3টা থেকে যে কোনোটা থেকে প্রশ্ন হতে পারে। হোয়াট রিজনিং লেড বাসানীয়, কোন কারণ, রিজনিং মানে কোন কারণ, লেড বাসানীয়, বাসানীয়কে করিয়েছিল টু চুজ দ্য লেড ক্যাসকেট, অর্থাৎ বাসানীয়কে লেড বা সীসার যে ক্যাসকেট ওইটা বেছে নেওয়ার জন্য কোন কারণ দায়ী ছিল, বা কোন কারণটা বাসানীয়কে ওই লেড ক্যাসকেট পছন্দ করিয়েছিল, কোন কারণটা, তার মানে সে কি চিন্তা করছিল, কি কারণে চুজ করছিল, ওইটা লিখলে উত্তর হয়ে যাবে। প্রশ্নটা খুব ভালো করে বুঝতে হবে। প্রশ্ন বলছে কোন কারণ বাসানীয়কে দিয়ে পছন্দ করিয়েছিল লেড ক্যাসকেট, তার মানে বাসানীয় কেন, এই একই কথা, কেন পছন্দ করেছিল। হি থট দ্যাট, লেখা ছিল এরকম, অ্যাপিয়ারেন্সেস আর অফেন মিসলিডিং, অর্থাৎ চেহারা মাঝে মাঝে কি মিসলিডিং। হ্যাঁ, ব্যাড মেন অ্যাপিয়ার গুড, খারাপ লোক দেখতে ভালো, অ্যান্ড দে হাইড দেয়ার ইনার আগলিনেস, তারা তাদের ইনার আগলিনেসকে, ভেতরের যেই খারাপ জিনিসটা, আন্ডার ফাইন ক্লোথস, তারা তাদের ফাইন ক্লোথসের মধ্যে তাদের খারাপ মানুষটাকে ঢেকে রাখে। সো হি চোজ দ্য প্লেইন লুকিং লেড ক্যাসকেট, ঠিক আছে, এবং ওপেন করার পরে হি ফাউন্ড দ্য পোর্ট্রেট অফ পোর্শিয়া ইনসাইড, সে পোর্শিয়ার ছবিটাই খুঁজে পেয়েছিল ভেতরে, সে এইভাবে উইন করে। তার মানে সহজ সরল মানুষ যারা এরকম অ্যাপিয়ারেন্স না, সাদামাটা জিনিসের মধ্যেই কোয়ালিটিতে বিশ্বাস করে, তারা কিন্তু সবসময় জিতে, এটা মাথায় রাখতে হবে। ওকে, সো দেখো হোয়াট রিজনিং, তাহলে তুমি এইটাই লিখতে পারো। হ্যাঁ, বাসানীয় চোজ দ্য লেড ক্যাসকেট বিকজ হি থট, কারণ সে মনে করেছিল, ওইটা লিখলেই হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে বাসানীয় লেখো, একটা প্যাটার্নে সবারটা তুমি লিখে ফেলবা যে বাসানীয়, যে কে কোনটা পছন্দ করেছিল এবং কেন পছন্দ করেছিল, বিকজ দিয়ে প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখবা। বাসানীয় চোজ, অনেক পাস্টের ঘটনা তো, চোজ দ্য লেড ক্যাসকেট, দ্য লেড ক্যাসকেট, ওকে, বিকজ, কারণ, বিকজ হি থট দ্যাট, কারণ সে মনে করেছিল যে অ্যাপিয়ারেন্সেস, কারণ সে মনে করেছিল যে অ্যাপিয়ারেন্সেস, আমি যেহেতু ইনডিরেক্ট সেন্টেন্সে লিখতেছি সো আমার ওই ইনভার্ট কমা দেওয়ার দরকার নেই, ছোটো হাতে লিখতে হবে, দ্যাট অ্যাপিয়ারেন্সেস আর অফেন, এটাকে আমি পাস্ট করতে পারবো না যদিও আমি ইনডিরেক্ট বানাচ্ছি, কেন, কারণ এটা চিরন্তন সত্য কথা, অ্যাপিয়ারেন্সেস আর অফেন মিসলিডিং, এটাকে পাস্ট করা যাবে না। অ্যাপিয়ারেন্সেস আর অফেন, অ্যাপিয়ারেন্সেস আর অফটেন মিসলিডিং, প্রায় মিসলিডিং। ওকে, কারণ সে মনে করেছিল অ্যাপিয়ারেন্সেস আর মিসলিডিং। ব্যাড মেন অ্যাপিয়ার গুড, খারাপ লোক দেখতে ভালো, এই তোমার ফাইন ভাইয়ের মতো, ফাইন ভাই একদম চকচক করে না, সুন্দর না, লোকটা কিন্তু খারাপ। বাই দ্য ওয়ে মজা করলাম, কারণ আমার বন্ধু ব্যাচমেট, তোমরা আস্তে আস্তে আমাদের কেমিস্ট্রি যে ফাইন ভাই আছে তারা দেখতে পারবা। হি লুকস রিয়েলি ফ্যান্টাস্টিক, কোয়াইট হ্যান্ডসাম গায়, তো সে খুব ভালো মানুষ আসলে। ওকে, ক্লাস করলেই বুঝবা, ভাইয়ার দেখবা ক্লাস সব কিছু, সো খুব ভালো মানুষ, ডাউন টু আর্থ পুরা। এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হয়, বাট কিছু কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম কখনো উদাহরণ হইতে পারে না, সে হলো তোমাদের ফাহিম ভাই। ওকে, তাহলে ব্যাড ম্যান অ্যাপিয়ার গুড, ব্যাড ম্যান অ্যাপিয়ার গুড, এটাকে কেমনে লিখবো, আমি কি হুবহু মনে রাখা সম্ভব, মুখস্থ করা সম্ভব, ইম্পসিবল। সো যেটা আমরা লিখতে পারি এখান থেকে মনে করে, ধরো পরীক্ষা হলে তুমি রিটেইন করতেছো, কেমনে লিখবা, লিখবা হচ্ছে সামটাইমস ব্যাড মেন লুক গুড, অ্যাপারেন্টলি লিখতে পারো। অ্যাপারেন্টলি মানে কি, আপাত দৃষ্টিতে দেখতে ভালো লাগে, বাট ইনসাইড দেম ইজ দ্য ডার্কেস্ট পার্ট, মানে কি সবচেয়ে খারাপ পার্ট থাকে, এই কথাটা সে চিন্তা করছিল। তুমি এভাবে জাস্ট প্যারাফ্রেজ করার চেষ্টা করবা, তোমাকে একদম টু দ্য পয়েন্টে লিখতে হবে, যা বলছে তাই, এরকম না। তাহলে অ্যাপিয়ারেন্সেস প্রায় কি মিসলিডিং হয়, এইটা একটা কথা বলছিল। আরেকটা হচ্ছে সামটাইমস, আরও কিছু জিনিস ছিল, সামটাইমস ব্যাড মেন লুক গুড বাট ইনসাইড, এই যে ইনসাইড দিয়ে শুরু করছো না, এটাকে বলে অ্যাডভার্ব অফ প্লেস, এটা দিয়ে শুরু করলে ইনভার্সন হয়ে যায়, আগে ভার্ব দিবা তারপর সাবজেক্ট দিবা। ইনসাইড ইজ দ্য, অথবা ইনসাইড আরেকটা ভার্ব লিখতে পারো, ভেতরে বসবাস করে, তাহলে রিসাইডস লিখতে পারো। হ্যাঁ, ইনসাইড ভেতরে, রিসাইডস কে বসবাস করে, দ্য ডার্কেস্ট
পার্ট, ঠিক আছে, দ্য ডার্কেস্ট পার্ট, তাদের ভেতরে কি করে, মাঝে মাঝে খারাপ লোক দেখতে ভালো হয় এবং ভেতরে সবচেয়ে অন্ধকার পার্ট বসবাস করে। ওকে, এইটুকু লিখলেই কিন্তু হয়ে গেল, আর কিচ্ছু লেখার দরকার নাই যে কেন, কোন রিজনিংটা। বাসানিও লেড ক্যাসকেটটা বেছে নিয়েছিল কারণ সে মনে করেছিল অ্যাপিয়ারেন্সেস প্রায়ই মিসলিডিং, মাঝে মাঝে খারাপ লোককে দেখতে বেশ ভালো লাগে অ্যান্ড তাদের ভেতরেই সবচেয়ে খারাপ পার্টটা থাকে। ঠিক আছে, অনেক কিছু মিলে যাচ্ছে অনেকের সাথে, লাইফে দেখা, লাইফের যে এক্সপিরিয়েন্স সব কিছু মিলায়। তারপর বলছে অন ওপেনিং ক্যাসকেট হি ফাউন্ড দ্য পোর্ট্রেট অফ পোর্শিয়া। এই তথ্যটা দেওয়ার কারণ কি, যাতে পরীক্ষা এখান থেকে প্রশ্ন করলেও তুমি এই উত্তরটা লিখতে পারো যে বাসানিও কোন ক্যাসকেটটা খুলছিল এবং কি খুঁজে পাইছিল, সে পোর্শিয়ার পোর্ট্রেট খুঁজে পাইছিল, এটা যাতে লিখতে পারো। নেক্সট, হোয়াট রিজনিং, ওকে একই প্রশ্ন, রাইট। চলো আমরা পরেরটায় চলে যাই। হোয়াট ট্রাজিক নিউজ ডিড বাসানিও রিসিভ আফটার হিজ ম্যারিজ, বিয়ের পরে, বিয়ের পরে কি দুঃখদায়ক বা বেদনাদায়ক সংবাদ বাসানিও পেয়েছিল তার বিয়ের পরে। এই যে সে পোর্ট্রেটটা খুঁজে পায়, পোর্ট্রেট খুঁজে পাওয়ার পরে আমরা পরের গল্প চলে আসছি। খুঁজে পাওয়ার পরে দুজনে বিয়ে হয়, খুব সুখে সংসার করতে থাকে। সংসার করতে করতে হঠাৎ করে একটা খারাপ খবর আসে। কি খারাপ খবর বাসানিওর কাছে আসছিল? কার কাছ থেকে টাকা ধার করছিল মনে আছে? আন্তনিওর কাছ থেকে। যেই বন্ধু ওরে হেল্প করছে, ও ঠিকই বিয়ে করে সুখে আছে, সেই বন্ধু পড়ছে বিপদে, এই খবরটা আসছিল। ঠিক আছে, তাহলে এই খবরটা আসছিল, চলো আমরা এই খবরটা একটু পড়ি কী ছিল। সুন দেয়ার হ্যাপিনেস টার্নড ইন্টু সরো বাই এ পিচ অফ নিউজ। একখণ্ড নিউজে তাদের যে হ্যাপিনেস, এটা কিসে পরিণত হয়? দুঃখে পরিণত হয়। এ ম্যাসেঞ্জার, একজন সংবাদ দাতা, কেম উইথ এ লেটার, সে একটা লেটার নিয়ে আসছিল ফ্রম আন্তনিও, আন্তনিওর কাছ থেকে একজন মেসেঞ্জার আসছিল, বার্তাবাহক আসছিল। দ্য লেটার সেইড, ওই লেটারের মধ্যে বলা ছিল, ডিয়ার ফ্রেন্ড বাসানিও, প্রিয় বন্ধু বাসানিও, অল মাই শিপস হ্যাভ বিন লস্ট অ্যাট সি, সাগরে হারিয়ে গেছে আমার সবগুলা জাহাজ। আই ক্যান নট পে, আমি দ্য মানি আই ও টু শাইলক, অর্থাৎ আমি শাইলকের কাছে যেই টাকা ঋণী আমি সেটা আর পে করতে পারছি না। সো আই হ্যাভ টু পে দ্য পেনাল্টি, তাই আমাকে শাস্তি পেতে হবে। ডিয়ার ফ্রেন্ড কাম অ্যান্ড সি মি, আসো এবং দেখে যাও আমাকে। ইফ পসিবল, যদি সম্ভব হয়। আই উড লাইক টু সি ইউ ওয়ান্স, আমি তোমাকে একবার দেখতে চাই। বিফোর আই ডাই, আমার মরার আগে একবার তোমাকে দেখতে চাই। বাসানিও কুইকলি লেফট ফর ভেনিস, বাসানিও দৌড়ে ভেনিসে চলে গেল বন্ধুকে দেখতে। ঠিক আছে, বাসানিও এবং বাসানিওর ওয়াইফ যে পোর্শিয়া, দুজনে মিলে লাস্ট পর্যন্ত কিন্তু বাঁচিয়েছিল। হ্যাঁ, সো দেখো কি ট্রাজিক নিউজ শুনছিল। এইখানে বলতে গিয়ে আমি অনেক তথ্য নিয়ে আসছি, বাট এটার জন্য এত কিছু দরকার নাই, ঘটনা মনে করাই দেওয়ার জন্য এত কিছু নিয়ে আসছি। তাহলে কি ট্রাজিক নিউজ আসছিল? ঠিক আছে, তাহলে এই পিচ অফ নিউজ এটুকু মনে রাখবো, এই পিচ অফ নিউজ আসছিল, কে নিয়ে আসছিল? এ মেসেঞ্জার নিয়ে আসছিল, কেম উইথ লেটার। ওকে, কেম উইথ এ লেটার ফ্রম, তাহলে এই কেম উইথ লেটার দরকার নেই, নিউজ, কেম উইথ এ নিউজ, এ পিচ অফ নিউজ কি লিখবো? কেম উইথ এ পিচ অফ নিউজ লিখবো। কেম উইথ এ পিচ অফ নিউজ, একটা খবর নিয়ে আসছিল। কি ছিল? কেম উইথ এ পিচ অফ নিউজ। নিউজটা কি ছিল? নিউজটা ছিল হচ্ছে এইটুকু লিখবা, মাই শিপসের জাগবা, আন্তনিও শিপ হারাই গেছিল সাগরে। হি কুড নট পে, সে পে করতে পারতো না টাকাটা যা আন্তনিও পাই। ঠিক আছে, বা আন্তনিওর টাকা সে পে করতে পারতেছিল না, এইটুকু কাজে লাগাইতে পারো। অ্যান্ড তার শাস্তি পাইতে হবে, সে শাস্তি কি? এবং তার শাস্তি পাইতে হবে। কি শাস্তি? শাস্তিটা হচ্ছে তার মৃত্যুদণ্ড, বা মৃত্যুর আগে দেখতে, তার মানে যাই সে মারা যাচ্ছে, তার মানে কি মৃত্যুদণ্ড হয়েছিল, শাস্তি, ডেথ পেনাল্টি লিখে দেবো। কি লিখে দেবো? ডেথ পেনাল্টি, এটা লিখে দেবো, তাহলে হয়ে যাবে। চলো, দ্য ট্রাজিক নিউজ, কোন ট্রাজিক নিউজ বাসানিও রিসিভড আফটার হিজ ম্যারেজ? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আফটার হিজ ম্যারেজ, বা হিজ বলতে বাসানিও, তাই না? তাহলে আফটার বাসানিওজ ম্যারেজ, বাসানিওর বিয়ের পরে, ঠিক আছে, বাসানিওর বিয়ের পরে কি ঘটছিল? একটা মেসেঞ্জার, তাই না? একটা মেসেঞ্জার আসছিল একটা ট্রাজিক নিউজ নিয়ে, এ পিচ অফ ট্রাজিক নিউজ লিখে দিব। ওকে, তাহলে এখান থেকে সাজায় দেখো সুন্দর করে, সেটা হলো কি? আফটার হিজ বলতে কার? বাসানিওজ। আফটার বাসানিওজ ম্যারিজ, বাসানিওর বিয়ের পরে,
বাসানিয়ার বিয়ের পরে আফটার একটা প্রিপোজিশনাল ফ্রেজ শুরু করলে পরে কমা দিয়ে সাবজেক্ট ভার্ব শুরু করতে হয়। আ মেসেঞ্জার, a messenger came with a pitch of a pitch of কি নিয়ে আসছিল? a pitch of tragic news। এটাকে শুধু নিউজ না লিখে লিখবো কি? ট্রাজিক নিউজ। বাসানিয়ার বিয়ের পরে একজন মেসেঞ্জার আসছিল একটা একখণ্ড ট্রাজিক নিউজ নিয়ে, ঠিক আছে? দ্যাট, সেই নিউজটা ছিল যে নিউজ দ্যাট অল হিজ, কার? আন্তনিওর, তাই না? তাহলে একজন মেসেঞ্জার কেম উইথ আ পিচ অফ ট্রাজিক নিউজ দ্যাট অল আন্তনিউস, অল মায়ের জায়গায় যেহেতু আন্তনিও নাম এখনো লেখো নাই, সেখানে আন্তনিউস লিখে দাও, হ্যাঁ? অল আন্তনিউস শিপস হ্যাভ লস্ট ইন দ্য সি, সাগরে হারাই গেছে, অ্যান্ড হি কুড নট, এবং সে পারেনি পে দ্য মানি ব্যাক, অর্থাৎ সে টাকাটা ফেরত দিতে পারে নাই। পে দ্য মানি ব্যাক অথবা রিপে বলা যাবে, রিপে দ্য মানি টু শাইলককে সে টাকাটা ফেরত দিতে পারে নাই। ওকে, এই খবর নিয়ে আসছে। তাহলে অ্যাজ এ রেজাল্ট, ফলে হি ওয়াজ গোয়িং টু ফেস, এবং সে যাচ্ছিল, দেখো হি ওয়াজ গোয়িং টু ফেস, সে মুখোমুখি হতে যাচ্ছিল দ্য ডেথ পেনাল্টি, যার কারণে সে কি একটা মৃত্যুদণ্ড পেতে যাচ্ছিল। ডেথ পেনাল্টি মানে মৃত্যুদণ্ড পেতে যাচ্ছিল বা মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে যাচ্ছিল। সো এই কথাটাই কিন্তু নিয়ে আসছিল ট্রাজিক নিউজ। উত্তর হয়ে গেছে, মার্ক পেয়ে গেছো যে বাসানের ম্যারেজের পরে একজন মেসেঞ্জার আসছিল একটা ট্রাজিক নিউজ নিয়ে, এবং হলো সেটা কি জিনিস? সেটা হচ্ছে আন্তনিও শিপ হারাই গেছে সাগরের মধ্যে, এবং সে টাকাটা ব্যাক করতে পারে না শাইলককে, ফলে সে আসলে মৃত্যুদণ্ড ফেস করতে যাচ্ছিল। এই ট্রাজিক নিউজ নিয়ে আসছিল। তো ট্রাজিক নিউজ কি শেষ? হু ওয়াজ ডক্টর বালথাজার? ডক্টর বালথাজার কে ছিল? যে তাই 3 নাম্বার যেটা ট্রায়ালের সময়, হ্যাঁ, ডক্টর বালথাজার কে ছিল? এটা আলটিমেটলি পোর্শিয়া ছিল, তাই না? পোর্শিয়া হচ্ছে ছদ্মবেশে, ইন ডিসগাইজ ছদ্মবেশে আসছিল তোমার ওই বিচারক সেজে বা হচ্ছে আইনজীবী সেজে আসছে বিচার করতে, হ্যাঁ। তো ডিউক যিনি হচ্ছে, আমার এখনো প্রত্যেকটা ঘটনা মনে আছে। ডিউক যে বিচারপতি, সে নিজেই প্রথমে রিকোয়েস্ট করে শাইলককে, বা শাইলক কোনো কান দেয় না তাতে, যে শাস্তি হবেই। পরে আরেকজন হচ্ছে শহরের সবচাইতে বিচক্ষণ যে আইনজীবী, তার আসার কথা ছিল, বাট সে অসুস্থ, আসতে পারে নাই। ছদ্মবেশে তার একজন প্রতিনিধি হিসাবে চলে আসে হচ্ছে পোর্শিয়া, একজন পুরুষ মানুষ সেজে, একদম লয়ারের পোশাক পরে সে অ্যাডভোকেসি করতে চলে আসে। কার পক্ষে? সে হচ্ছে আন্তনিওকে বাঁচানোর জন্য চলে আসে। সো এইবার ডক্টর বালতাজার, তার নাম ছিল ডক্টর বালতাজার, মানে ও ডক্টর বালতাজার নামে একজন আইনজীবী হিসাবে ছদ্মবেশে চলে আসে। ওয়াই ওয়াজ হি ইম্পর্টেন্ট টু দ্য ট্রায়াল? কেন সে ইম্পর্টেন্ট ছিল ট্রায়ালে, বিচারের ক্ষেত্রে? যেহেতু তার অনেক উইটনেস ছিল, ঠিক আছে, অনেক উইটনেস ছিল, এবং সেই উইটনেস দিয়ে সে কী করতে পারতো, উইজডম অ্যান্ড উইটনেস ছিল, যা দিয়ে সে সেভ করতে পারতো আন্তনিওর জীবন। এই জন্য সে কোর্টে ইম্পর্টেন্ট ছিল। ওকে, দিস ইয়াং লয়ার, এই কথাটা ডিরেক্ট বলা আছে, ইয়াং লয়ারটাকে ওয়াজ নো আদার দ্যান পোর্শিয়া। তার মানে প্রথম সেন্টেন্সে বলা ছিল ডক্টর বালতাজার একজন ইয়াং লয়ার, তারপরের সেন্টেন্সে বলছিল এই ইয়াং লয়ারটাকে নো আদার দ্যান পোর্শিয়া ইন ডিসগাইজ, অর্থাৎ ছদ্মবেশে পোর্শিয়া ছাড়া আর কেউ ছিল না। তার মানে পোর্শিয়াই ছিল ডিসগাইজে বা ছদ্মবেশে। কেন ইম্পর্টেন্ট ছিল? পরেরটা জিজ্ঞেস করছিল কেন ইম্পর্টেন্ট। তুমি বলবো তার যে উইটনেস, তার যে ভিজিলেন্স, তার যে বুদ্ধিমত্তা, তার যেই ভিজিলেন্স বলে হচ্ছে তার যেই সতর্কতা, এবং এই জিনিসটা কি সেভ করেছিল আন্তনিওর জীবন, এই জন্য সে ইম্পর্টেন্ট ছিল, রাইট? এই কথাগুলো লিখে দাও না, তাহলেই হয়ে যাবে। তাহলে ডক্টর লেখো, ডক্টর বালথাজার কে ছিল? ওয়াজ নো আদার দ্যান পোর্শিয়া লেখা যাইতে পারে, ওয়াজ অ্যাকচুয়ালি লিখতে পারো যে আসলে ছিল, ঠিক আছে? আসলে ওয়াজ অ্যাকচুয়ালি, ডক্টর বালথাজার ছিল অ্যাকচুয়ালি পোর্শিয়া ইন ডিসগাইজ,
তার মানে ছদ্মবেশে পোর্শিয়ায় ছিল। ওকে, ঠিক আছে, হয়ে গেল প্রথম প্রশ্নের উত্তর। হোয়াই হি ওয়াজ ইম্পর্ট্যান্ট। হি বলতে বুঝাইছে যে ডক্টর বালতেজারকে, পোর্শিয়ার জন্য সি ব্যবহার করে না, কারণ সে এখন নতুন একটা ক্যারেক্টার, এই জন্য তার জন্য হি ব্যবহার করছে। হি ওয়াজ ইম্পর্ট্যান্ট, ওকে, হি ওয়াজ ইম্পর্ট্যান্ট টু দ্য ট্রায়াল, অর্থাৎ এই বিচারে কিন্তু সে ইম্পর্ট্যান্ট ছিল, যেহেতু সিন্স লিখতে পারো, অ্যাজও লিখতে পারো, বিকজও লিখতে পারো। সিন্স হি, সিন্স যেহেতু, ঠিক আছে, যেহেতু সে তো না, তার যে বুদ্ধি, হিজ লিখবো, হার তো লেখা যাবে না, হিজ লিখতে হবে। সে ইম্পর্টেন্ট ছিল বিকজ হিজ উইটনেস, তার উইটনেস, ভিজিলেন্স, উইটনেস অ্যান্ড ভিজিলেন্স, যেহেতু দুইটা জিনিসের কথা বলছি, সো মাঝখানে অ্যান্ড দিয়ে দিব, কমা দিব না। তার উইটনেস অ্যান্ড ভিজিলেন্স সেভড, রক্ষা করেছিল কার জীবন? আন্তোনিওস লাইফ। সে কিন্তু আলটিমেটলি আন্তোনিওর জীবনটা রক্ষা করছিল, এই জন্য ইম্পর্টেন্ট ছিল তার উইটনেস দিয়ে। এটাই কিন্তু আমার শেষ হয়ে গেল। ওয়াই ডিড শাইলক ইনসিস্ট অন টেকিং এ পাউন্ড অফ ফ্লেশ ফ্রম আন্তোনিও? কেন, মনে আছে কেন শাইলক জোর দিচ্ছিল টেকিং এ পাউন্ড অফ ফ্লেশ ফ্রম আন্তোনিওর কাছ থেকে বারবার জোর করতেছিল 1 খণ্ড মাংস নেওয়ার জন্য? কেন শাইলক? কারণ শাইলকের টাকা পয়সা লাগবে না, ওর লাগবে আন্তোনিওর জীবন, আন্তোনিওকে হত্যা করতে চায়। ঠিক আছে, তাহলে ওয়াই জিজ্ঞেস করছে, আন্তোনিও, তাহলে লেখো শাইলক দিয়ে শুরু করো। শাইলক ইনসিস্টেড, ডিড ছিল তো, ইনসিস্টেড লেখো, ইনসিস্টেড অন টেকিং এ পাউন্ড অফ ফ্লেশ, পুরোটা লিখে ফেলো, এ পাউন্ড অফ ফ্লেশ ফ্রম আন্তোনিও। তাইলে সে জোর দিচ্ছিল আন্তোনিও শরীর থেকে 1 পাউন্ড মাংস কেটে নেওয়ার উপরে। হোয়াই আছে, তাহলে লেখো বিকজ, কারণ কি? হি, আমি যেটা লিখবো, সে মনে করতো ওকে শত্রু, ঠিক আছে, কারণ হি কনসিডার্ড, কাকে কনসিডার করতো? কারণ সে কনসিডার করতো আন্তোনিওকে কি কনসিডার করতো? হিজ এনিমি, তার কি মনে করতো? শত্রু মনে করতো, ঠিক আছে, তার শত্রু মনে করতো। এইবার কি বলবো? আন্তোনিয়ান শাইলক হেটেড ইচ আদার, এই কথাটা লেখা ছিল। শাইলক সেলফিশ ছিল, মানে পুরা আমি যে সামারিটা দাঁড় করছি, শাইলক ছিল খুব সেলফিশ আর ক্রুকড, আন্তোনিও ছিল বেনেভোলেন্ট। এই কারণেই কিন্তু সে হচ্ছে ওকে তার শত্রু মনে করতো। তাইলে চাচ্ছিল কিসের জন্য? হি কনসিডার আন্তোনিও হিজ এনিমি। তারপরটা লিখতে পারো, দে ওয়ার completely different, তারা সম্পূর্ণ ডিফারেন্ট ছিল কিসের উপরে? ভিত্তি করে তাদের বৈশিষ্ট্যের বিবেচনায়। ডিফারেন্ট রিগার্ডিং, ঠিক আছে, রিগার্ডিং মানে বিবেচনায়, রিগার্ডিং দেয়ার পার্সোনালিটি, তাদের পার্সোনালিটির বিবেচনায়। এইবার তুমি কি লিখতে পারো? লিখতে পারো হচ্ছে শাইলক ওয়াজ ভেরি সেলফিশ অ্যান্ড ক্রুকড, খুবই সেলফিশ অ্যান্ড ক্রুকড ছিল। ওয়ারাজ, অন্যদিকে, অন্য কালার দিয়ে লিখে যাতে দেখা যায়। আচ্ছা, এটা মুছে দিই, হ্যাঁ, ওকে। ওয়ারাজ আন্তোনিও ওয়াজ, অন্যদিকে, মানে অন্যদিকে, আন্তোনিও ওয়াজ বেনেভোলেন্ট মানে কি? দয়ালু। বেনেভোলেন্ট মানে দয়ালু ছিল। এই কারণেই তো কেন হচ্ছে ও বারবার মাংসই চাচ্ছিল ওর, কারণ সে তাকে শত্রু মনে করতো আন্তোনিওকে। তারা কমপ্লিটলি ডিফারেন্ট ছিল তাদের পার্সোনালিটির বেসিসে। শাইলক ছিল খুবই সেলফিশ অ্যান্ড ক্রুকড, অন্যদিকে আন্তোনিও ছিল খুবই দয়ালু। এই হচ্ছে কারণটা কিন্তু আমার লেখা শেষ। এরপরের প্রশ্নটা একটু পড়ো, দেখো কি বলছে। হোয়াট ডিটেইল, কি ডিটেইল ইন দ্য বন্ড ডিড পোর্শিয়া ইউজ? পোর্শিয়া কোন ডিটেইলটা ব্যবহার করছিল? ভাই এই প্রশ্ন আসলে
বহু পরীক্ষার্থী কিন্তু ধরা খাইয়া যাবে, তুমি যেন তাদের মধ্যে একজন না হও। তাই এই প্রশ্নটা নিচ্ছে যে পোর্শিয়া কোন ডিটেইলটা ব্যবহার করছিল বন্ডের মধ্যেকার, টু স্টপ শাইলককে থামানোর জন্য। শাইলককে বলছিল শাইলক থামো, ফ্রম টেকিং আন্তোনিওস ফ্লেশ, আন্তোনিওর যে ফ্লেশ বা তার যে মাংস এটা নেওয়া থেকে কোন ডিটেইলটা ব্যবহার করছিল তোমার হচ্ছে পোর্শিয়া। ডিটেইলটার কথা একটু কি মনে আছে তোমাদের? চলো আমরা একটু সেই স্টোরির মধ্যে চলে যাই। দেয়ার ইজ নো মেনশন অফ ব্লাড ইন দ্য বন্ড, এই কথাটা সে ব্যবহার করছিল। ঠিক আছে, দেয়ার ইজ নো মেনশন অফ ব্লাড ইন দ্য বন্ড, বন্ডের মধ্যে কিন্তু রক্তের কথা উল্লেখ নাই। দেয়ার ফর, এই জন্য, ইউ ক্যান নট শেড এ সিঙ্গেল ড্রপ অফ ব্লাড while you cut your pound of flesh, ঠিক আছে, or else অন্যথায় you pay the penalty, তোমার শাস্তি হবে। ঠিক আছে, এই কথাটা সে বলছিল। কোন ডিটেইলটার কথা তোমাকে জিজ্ঞেস করছিল, তো তুমি বলবা যে পোর্শিয়া used the detail there is no mention of blood in the pond, এটুকু ব্যবহার করবা। পোর্শিয়া used ব্যবহার করেছিল the detail, কোন ডিটেইলটা? there is no mention of blood, detail used the detail that, সে ডিটেইলটা কি ছিল? that there was not, that ইউজ করছো তো ইনডাইরেক্টলি লিখবা there was, ওই সময়ের ঘটনা, there was no mention of blood, রক্তের কথা তো উল্লেখ ছিল না। হ্যাঁ, এটা হচ্ছে এই ডিটেলটা সে ব্যবহার করছিল, ডিটেল দ্যাট দেয়ার ওয়াজ নো মেনশন অফ ব্লাড ইন দ্য বন্ড। কোথায়? ইন দ্য বন্ড, বন্ডের মধ্যে কি করতে? টু সেভ, আচ্ছা, টু সেভ লিখতে পারো, আবার এটাও লিখতে পারো টু স্টপ, এটা ব্যবহার করছিল। তাহলে ইউজ দ্য ডিটেইল, ডিটেইলটা লিখলা বন্ডের মধ্যেকার, টু স্টপ, কাকে স্টপ করতে? শাইলককে স্টপ করতে, ফ্রম টেকিং আন্তোনিওস ফ্লেশ, এটা সে ব্যবহার করেছিল। ওকে, আন্তোনিওর, এটা তোমার কাছে প্রশ্ন যা চাইছে তুমি ডিরেক্টলি উত্তর দিয়ে দিচ্ছ যে এই ডিটেলটা সে ব্যবহার করছিল। ঠিক আছে, এইবার তুমি পরে একটা সাপোর্টিং লিখতে পারো। হ্যাঁ, যে সাপোর্টিং সেন্টেন্স কী লেখা যেতে পারে যে যদি এক ফোঁটা রক্ত বের হয় তাহলে শাইলককে উল্টা কি দিতে হবে? উল্টা শাইলককে পেনাল্টি বা শাস্তি দেওয়া হবে। ঠিক আছে, তাহলে ইফ ইট হ্যাপেন্ড, যদি এটা ঘটতো, মানে কি ঘটতো? রক্ত পড়তো। ঠিক আছে, ইফ ইট হ্যাপেন্ড শাইলক would pay the penalty, শাইলক কি করতো? শাস্তি পাইতো। would pay the penalty, শাইলক শাস্তি পাইতো। এটা হচ্ছে তোমার সাপোর্টিং সেন্টেন্স হতে পারে, অ্যান্ড এভাবে লিখলে তুমি ফুল মার্ক পেয়ে যাবে আসলে। চলো পরেরটাই চলে যাই। দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন। আমি আসলে এখানে 15টা প্রশ্ন নেওয়ার একটাই কারণ, কি কারণ? সেটা হলো এখানে 3টা গল্প আছে, 3টা গল্প থেকে 5টা করে হচ্ছে আমি প্রশ্ন নিয়েছি, যাতে একদম সিগনিফিকেন্ট যে ঘটনাগুলা সেগুলো সবগুলা চলে আসে। ভাইয়া ইংলিশ ফার্স্ট পেপারে A+ পাওয়ার জন্য এই যে গল্প 3টা খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড এখান থেকে এমন একটা প্রশ্ন এসে গেছে বাট তোমার ওইটার ঘটনা মনে নাই, তাহলে কিন্তু তুমি আর লিখতে পারবে না। সো আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে এই যে স্টোরি থেকে 10 মার্ক শর্ট কোয়েশ্চেন আনসারিংয়ে আর পয়েন্ট থেকে 10 মার্ক এই 20 পাওয়ানো তোমাদেরকে। দ্যাটস ওয়াই আমি একটু তোমাদেরকে প্রশ্নের সংখ্যা বেশি নিচ্ছি অন্যান্য সবার থেকে। এইটার জন্য তুমি আসলে নিজেই বেনিফিটেড হবা। প্রত্যেকটা প্রশ্ন 8টা প্রশ্ন আসবে, 8টাই ইনশাল্লাহ কমন পড়বে। তো দেখো, হোয়াট পেনাল্টি উড শাইলক ফেস, কি শাস্তি ফেস করতো ইফ হি শেড আন্তোনিয়াস ব্লাড ওয়াইল টেকিং দ্য পাউন্ড অফ ফ্লেশ, অর্থাৎ কি শাস্তি শাইলক কি শাস্তির মুখোমুখি হইতো যদি রক্ত ঝরে ওই মাংস নেওয়ার সময়, তারাতে যখন ছুরি দিছিল আর কি। দেখো, দ্য পেনাল্টি ইজ লেখা ছিল দ্য স্টেট উইল টেক ইউর প্রপার্টি ফ্রম ইউ, ওই যে আইনজীবী বলতেছিল ইউ লুজ এভরিথিং দ্যাট ইউ হ্যাভ নাও, শাইলক তোমার যা আছে সব হারাবা, এই কথাটা সে বলছিল কিন্তু পোর্শিয়া। তাইলে কি শাইলকের কি শাস্তির মুখোমুখি হইতো যদি সে এইটা তোমার এ পাউন্ড অফ ফ্লেশ কাটতে যাইতো? কি শাস্তি হইতো? শাইলক কি শাস্তির মুখোমুখি হইতো? লিখবা দ্য পেনাল্টি, শাইলকস পেনাল্টি,
শাইলকের শাস্তি, হ্যাঁ লিখবা শাইলকস পেনাল্টি, শাইলকের শাস্তি উড বি হইতো, ঠিক আছে, উড বি হইতো, কি হইতো, দ্য স্টেট, উড বি কমা দ্য স্টেট, স্টেট নিয়ে নিত, উইলের জায়গায় উড দিবা, যেহেতু এটা হচ্ছে ওই সময়ের ঘটনা ছিল, বাট তুমি এখন লিখতেছো পাস্টের ঘটনাকে, তাই উড দিয়ে লিখবা, উড টেক, তাইলে স্টেট নিয়ে নিত কার, হিজ, ইয়োর আছে তো বলবা হিজ প্রপার্টি, শাইলকের প্রপার্টি ফ্রম হিম, তার থেকে তার সকল সম্পদ নিয়ে নিত, অ্যান্ড হি উড লস এভরিথিং, ঠিক আছে, সে সব কিছু হারাতো, এভরিথিং দ্যাট হি হ্যাড দেন, অর্থাৎ নাও ছিল দেন বানাই দিলাম, এই যে ইনডাইরেক্ট বানাই দিলে কিন্তু হয়ে যাবে এরকম যে দ্য শাইলকস পেনাল্টি উড বি, শাইলকের পেনাল্টি হইতো দ্য স্টেট উড টেক হিজ প্রপার্টি, তার থেকে তার সকল সম্পদ নিয়ে নিত এবং তার ওই সময় যা ছিল সব কিছু হারাই ফেলতো, এটাই ছিল হচ্ছে শাইলকের শাস্তির কথা। তো এই যে শাইলকের শাস্তি পর্যন্ত যতগুলো সিগনিফিকেন্ট ইভেন্ট ছিল সবগুলো আলোচনা করছি, একটা বাদে বলছি স্পেনের যেই প্রিন্স ছিল ওইটা তোমরা একটু পড়ে নেবা, যে স্পেনের যিনি রাজপুত্র ছিলেন তার যে বাক্সটা ছিল সিলভারের ওইখানে সে কে পাইছিল, এটা যদি তোমরা 3টা প্রিন্স সহ পড়ে ফেলো, আই হোপ এর বাইরে আর এমন কোনো কিছু নাই যেটা তোমার পরীক্ষায় আসতে পারে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, অনেক কষ্ট করে তোমরা দেখছো, বাই দ্য ওয়ে আলটিমেটলি তোমরাই কিন্তু উপকৃত হয়েছো। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। তোমরা যারা খুব পজিটিভ এনার্জি নিয়ে আমাদের এখানে কমেন্ট করতেছো যে ক্লাসগুলো অনেক ভালো হচ্ছে, অনেক উপকৃত হচ্ছে, তোমাদের এই এনার্জিটা ইনশাল্লাহ আমাদেরকে অনেক উপরে উঠতে হেল্প করবে, অ্যান্ড তোমরাও এরকম দারুণ দারুণ কন্টেন্ট পেয়ে ইংলিশে একদম প্রো হয়ে যাবা। সো আল্লাহ হাফেজ।